ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসনে আমরা কথা বলবো সফটওয়্যার ডাউনলোডের সেফ এবং আনসেফ সোর্সগুলো সম্পর্কে। সেই সাথে আমি কথা বলবো সফটওয়্যার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন নিয়ে, অর্থাৎ কী কী ধরনের সফটওয়্যার হয়ে থাকে এবং সেগুলো কীভাবে কাজ করে। তবে মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কীভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড করতে পারি সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। অলরাইট, এই লেসনটাকে খুব সহজবোধ্য করার জন্য আমি সফটওয়্যারকে প্রধান তিনটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইনস্টলেবল, মানে যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করতে পারি। আরেকটা হচ্ছে পোর্টেবল, যেগুলো ইনস্টল করার প্রয়োজন হয় না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ যে কোনো সময় আমরা এক্সিকিউটেবল ফাইলটা দিয়েই এন্টার সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা রান করতে পারি। অন্যদিকে রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন। বর্তমানে ওয়েব অ্যাপ্লিকেশনই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত হয়ে উঠেছে। এই ব্যাপারটা নিয়েও আমি পরে কথা বলছি। তো এই যে তিনটি ভাগ করেছি আমি, তার মধ্যে প্রথম যে দুটো রয়েছে ইনস্টলেবল এবং পোর্টেবল অ্যাপ, এগুলোর মধ্যে একটু পার্থক্য নিয়ে কথা বলতে চাচ্ছি ইন এ রিয়েল কুইক। অলরাইট, পোর্টেবল এবং ইনস্টল অ্যাপের মধ্যে পার্থক্য জানার চেষ্টা করবো আমরা এই টেবিলের মাধ্যমে। প্রথমেই রয়েছে পোর্টেবিলিটি, অর্থাৎ আমরা কিন্তু চাইলেই পোর্টেবল অ্যাপ যে কোনো ডিভাইসে রান করতে পারি। এটা আবার যে কোনো ডিভাইস বলতে আপনি মোবাইলের অ্যাপ্লিকেশন পিসিতে বা পিসির অ্যাপ্লিকেশন মোবাইলে, সেই ব্যাপারটা বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি আপনার যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন আছে, এখানে আপনি কোনো একটা পোর্টেবল অ্যাপ ইউজ করছেন। আপনি যদি চান এই অ্যাপ্লিকেশনটা আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, কিংবা আপনি নিজেই অন্য কোনো ডিভাইসে, আই মিন উইন্ডোজ ডিভাইসে যদি আপনি চান রান করতে, খুব ইজিলি পারবেন। সেক্ষেত্রে আপনার কখনোই কোনো ইনস্টলেশন প্রসেসের মধ্যে যাওয়া লাগবে না। আর ইনস্টল যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইনস্টলেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পোর্টেবল অ্যাপের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এবং সহজ যেই ডেফিনেশনটা থাকে সেটা হচ্ছে কোনো ইনস্টলেশনের প্রয়োজন হয় না। আসলেই তাই, পোর্টেবল অ্যাপের জন্য কোনো ইনস্টলেশন প্রসেসের মধ্যে যেতে হয় না। শুধু কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রাকশনের ব্যাপার থাকে। এক্সট্রাকশন ব্যাপারটা কি আমি পরে বোঝাচ্ছি, বাট সংক্ষেপে বলি যে .exe ফাইলটা যেটা আপনি ফার্স্ট টাইম নামাবেন, সেটা অনেকটা জিপ ফাইলের মতো কাজ করে কিছু কিছু পোর্টেবল অ্যাপের জন্য। তখন যেটা হয় যে .exe ফাইলটা যখন আপনি রান করবেন, মানে এক্সিকিউট করবেন, তখন যেটা হবে জিপ ফাইলের মতো ওর ভিতরে থাকা যতগুলো অ্যাপ্লিকেশনের ফাইল রয়েছে, সেই ফাইলগুলোকে এক্সট্রা করে একটা ফোল্ডারে রেখে দেবে, এবং সেই ফোল্ডারের মধ্যেও আবার একটা .exe ফাইল পাবেন ওই অ্যাপ্লিকেশনের। এই যেমন ধরুন ভিএলসি প্লেয়ারের আপনি যদি পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করেন, হয় যেটা হবে যে আপনার টোটাল একেবারে একটা প্যাকেজ আপনাকে দিয়ে দিবে জিপ করা আকারে, আপনি সেটাকে এক্সট্র্যাক্ট করে কোনো একটা ফোল্ডারে রেখে আপনি ওখান থেকে রান করতে পারবেন। অথবা একটা ফাইল দিবে আপনাকে, সেই ফাইলটাকে ডাবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলে যখন এটা রান হবে, রান করার পর দেখা যাবে কি এর মধ্যে থাকা ফাইলগুলো আপনাকে জিজ্ঞেস করবে কোথায় রাখবেন, সেখানে দেখিয়ে দিলে যেটা হবে ও অটোমেটিকলি সেখানে সব ফাইলগুলো কপি করে রেখে দেবে। তো এই ছিল মূলত ইনস্টলেশন প্রসেস। ইনস্টল অ্যাপের আসলে অনেক ধরনের, যেগুলো ইনস্টলেবল যে যতগুলো অ্যাপ আছে সেগুলোর কিন্তু ইনস্টলেশন প্রসেস অনেক ধরনের হয়, যেটা নিয়ে আমরা নেক্সট লেসনে কথা বলবো যে ইনস্টলেশনগুলো কী কীভাবে আমরা করতে পারি। তো ডেফিনেটলি পোর্টেবলের জন্য ইনস্টলেশনের প্রয়োজন হয় না, এবং ইনস্টল অ্যাপ বা ইনস্টলেবল অ্যাপ যেগুলো রয়েছে সেগুলোর জন্য ইনস্টলেশন প্রসেসের প্রয়োজন হয়। এরপর রয়েছে স্টোরেজ স্পেস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এর সাইজগুলো কিন্তু তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে, অনেক ক্ষেত্রে অনেক ছোট হয়ে থাকে। সেটা ডিপেন্ড করছে ওই অ্যাপ্লিকেশনের উপরে। আর ইনস্টল করতে হবে এমন অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে যেটা হয় যে তুলনামূলকভাবে অনেক বেশি জায়গা নেয়, এবং বলেই দেয় যে ভাই এটা রান করতে গেলে এই পরিমাণ জায়গা লাগবে, অনেক সময় আপনি দেখতে পাবেন। আর পরে যে অপশনটি রয়েছে ডিপেন্ডেন্সি অন সিস্টেম, এটা কিন্তু অনলি একদম সেলফ কন্টেন্ট, মানে সব কিছু ওই ফোল্ডারের মধ্যেই থাকে। কখনো কখনো ফোল্ডার লাগে না, ওই .exe ফাইলটাই এক্সিকিউটেবল যখন তখন ওটাকে রান করা যায়। তো দুটো মেথড আছে, একটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যেই ওর ইনস্টলেশন সব ফাইলগুলো রাখবে, আর একটা হচ্ছে ডিরেক্ট রান করতে পারবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আসলে ব্যাপারটা কেমন। আর যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে হয় সেগুলো কিন্তু পুরোপুরি সিস্টেমের উপরে নির্ভর করে। ওর যত লাইব্রেরি আছে সব কিছু সিস্টেমে রেজিস্টার করে, এবং সিস্টেমের সাথেই ওর সব বোঝাপড়া। আচ্ছা, এই দিক থেকে অনেকে মনে করে থাকতে পারে যে হ্যাঁ পোর্টেবল মনে হয় কাস্টমাইজেবল বেশি। না, পোর্টেবল একটু কম কাস্টমাইজেবল। আর ইনস্টলেশনের জন্য যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাই, তখন সেখানে কাস্টমাইজ করার সুযোগ থাকে। এই যেমন ধরুন 2016 আগের যেই মাইক্রোসফট অফিসের ভার্সন আছে, আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হতো যে আপনি কোন কোন মাইক্রোসফটের যে অফিসের যে প্রোগ্রামগুলো সেগুলো ইনস্টল করতে চান। তো আমরা চাইলেই মাইক্রোসফট এক্সেস বা পাবলিশার বা ইত্যাদি ইত্যাদি অ্যাপ্লিকেশনগুলো আনটিক দিতে পারতাম যে ভাই আমি এগুলো ইনস্টল করতে চাই না, শুধু এইগুলো ইনস্টল করো। অথবা আমরা চাইলে ওখানে বেশ কিছু কাস্টমাইজ করে দিতে পারি যে এটা হবে না ওটা হবে, এরকম ব্যাপার থাকে যেটা পোর্টেবলে থাকে না। পোর্টেবল একদম কম্প্যাক্ট একটা জিনিস রেডি করা থাকে,
আপনাকে যা দেওয়া আছে সেটাই রান করতে হবে মোস্ট অফ দ্য কেসেস। মাঝে মাঝে দুই একটা কেসে ডিফারেন্ট হলেও হতে পারে, সেটা হচ্ছে আফটার আপনি ওপেন করার পরে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু আগে না। মানে যেহেতু এটা কোনো ইনস্টলেশন প্রসেসই নাই, তার মানে ইনস্টলেশন প্রসেসে গিয়ে কোনো ধরনের কাস্টমাইজেশন করার সুযোগ কিন্তু এখানে থাকছে না। এরপর হচ্ছে আপডেটস। আপডেটের বেলায় আমি দুটোকেই মার্ক দেব বা বলবো দুটোই ইজি যদি আপনার ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকে। তবে আমার কাছে সব বরাবর, আমি জানি না কেন, বাট বরাবরই ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলোর আপডেটটা সহজ মনে হয়েছে, কারণ ইনস্টলড অ্যাপ্লিকের সাথে কিন্তু উইন্ডোজের একটা বোঝাপড়া আছে। অর্থাৎ উইন্ডোজ কিন্তু চেক করে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর, যেহেতু ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো একটা রেজিস্ট্রি থাকে তাদের কাছে, তাই তারা কিন্তু চাইলেই অটোমেটিক্যালি আপডেটের একটা নোটিফিকেশন দিতে পারে আপনাকে। কিন্তু পোর্টেবল অ্যাপের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। পোর্টেবল অ্যাপ যখন আপনি চালাবেন তখনই কেবল আপনি সেটাকে আপডেট করতে পারবেন ইজিলি। পারফরমেন্সের বেলায় যদি বলি, ডেফিনেটলি পোর্টেবল অ্যাপগুলো একটু ফাস্টার পারফর্ম করবে, কারণ ওর যেহেতু কোনো ডিপেন্ডেন্সি নাই, খুব দ্রুত রান হবে। স্পেশালি প্রথম যে লঞ্চটা, অর্থাৎ কম্পিউটার আপনি অফ ছিল, আপনি অন করেছেন, এই মুহূর্তে যেই লঞ্চটা হবে সেটা কিন্তু ইনস্টল অ্যাপ এবং পোর্টেবল অ্যাপ দুটোর জন্য তুলনামূলকভাবে স্লো হতে পারে। বাট প্রথমবার রান করছে, এরপরে আপনি ক্লোজ করে দেন, আবার যদি রান করেন, দুটোর ক্ষেত্রেই দেখতে পাবেন যে খুব দ্রুত রান হচ্ছে। মানে রান হচ্ছে বলতে আমি স্টার্ট আপ হচ্ছে, মানে স্টার্ট হচ্ছে খুব দ্রুত। বাট কাজের বেলায় দুটোর মধ্যে যদি চিন্তা করেন, কখনো কখনো আপনি দেখতে পাবেন যে পোর্টেবল অ্যাপটাই ভালো পারফর্ম করছে। ইট ডিপেন্ডস। কিছু কিছু অ্যাপ্লিকেশনের কিন্তু পোর্টেবল এবং ইনস্টল ভার্সন দুটোই আছে, আপনি চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারবেন। এই যেমন ভিএলসির দুটোই আছে, পোর্টেবলও আছে, আবার ইনস্টলেবলও আছে, এবং আরও অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এরপরে আরও কিছু পার্থক্য আমরা দেখব। আচ্ছা, এরপরে রয়েছে সিকিউরিটির কথা যদি বলতে হয়, তাহলে ডেফিনেটলি পোর্টেবল যে অ্যাপগুলো আছে সেটা বেশি সিকিউর, কারণ হচ্ছে ওর সাথে কিন্তু সিস্টেমের কোনো সম্পর্ক নাই। তার মানে সিস্টেমে ও কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি ওই অ্যাপ্লিকেশনটা রান করছেন, সিস্টেমে ও কিন্তু কোনো ধরনের বড় ধরনের অ্যাকচুয়ালি চেঞ্জ আনতে পারছে না। আর ইনস্টল অ্যাপগুলো কিন্তু একদম সিস্টেম লেভেলের অ্যাক্সেস থাকে, ওরা কিন্তু চাইলেই সিস্টেমে যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। সাধারণত এই ধরনের ম্যালওয়্যারগুলোই কিন্তু যেগুলো সিস্টেমের অ্যাক্সেস নিতে পারে, সিস্টেমকে মডিফাই করতে পারে, এমন ম্যালওয়্যারগুলো বা ভাইরাসগুলোই কিন্তু ভাইরাস বা ম্যালওয়্যার নির্মাতারা তৈরি করে, যেন দ্রুতই সিস্টেমকে অকার্যকর করা যায়। তো হ্যাঁ, ডেফিনেটলি সেদিক থেকে পোর্টেবল অ্যাপ তুলনামূলকভাবে সিকিউর। মানে আমি একদম সিকিউর বলছি না, ডিপেন্ড করছে আপনি কোন সোর্স থেকে ডাউনলোড করছেন। তবে আপনি যদি প্রাইভেসি মেনটেন করতে চান, সেক্ষেত্রে পোর্টেবল অ্যাপ ইজ দ্য বেস্ট চয়েস। এই যেমন ধরুন, যে সেকেন্ড যেটা রয়েছে, যেখানে যে ইউজার ডেটা। সো ইউজার ডেটার যেটা হয় যে আপনি রান করছেন, আপনি যদি পোর্টেবল এই অ্যাপটাকে ডিলিট করে দেন আপনার পিসি থেকে, তাহলে যেটা হবে যে ওই অ্যাপ্লিকেশনটা যেখানে ইউজ করা হয়েছিল কোনো দিন, এটা কোনো ট্রেসই নাই। অন্যদিকে ইনস্টল করা অ্যাপগুলো কিন্তু কি করে, আনইনস্টল করার পরেও কিন্তু কিছু ট্রেস থেকে যায়, কিছু ডেটা থাকে। আবার হচ্ছে যে নর্মালি যেটা হয় যে এই ডেটাগুলো, ইউজার যে ডেটাগুলো থাকে চলার সময় কিন্তু সেগুলোকে লোকালি স্টোর করে। লোকালি মানে হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে ডেটাগুলো স্টোর করে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু চেঞ্জ জানেন, কোনো কিছু লেখেন বা কোনো কিছু একটা করেন, সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনার ওখানে থাকবে। ফর এক্সাম্পল ধরেন কোনো একটা মিউজিক প্লেয়ার আপনি থিম ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে থিমটা আপনি ইউজ করছেন, এই থিমের ইনফরমেশনটা কিন্তু লোকালি আপনার কম্পিউটারের মধ্যে থাকছে, এবং সেখান থেকেই ও কল করে আপনাকে দেখাচ্ছে, বিভিন্ন রঙের বা বিভিন্ন থিম দেখাচ্ছে। পোর্টেবল অ্যাপটা কিন্তু ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকে, সো যা করার আপনার ওর মধ্যেই থাকবে। আচ্ছা, কম্প্যাটেবিলিটি ব্যাপারটা হচ্ছে কোথায় কোথায় চলে, মানে খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু না, তারপর আমি বলছি। সেটা হচ্ছে যে পোর্টেবল অ্যাপগুলো কিন্তু যে বললাম যে মোস্ট অফ দ্য কেসে মোটামুটি সব ধরনের পিসিতে রান করবে। পিসি বলতে আমি বারবার বলছি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করে এমন পিসিগুলোর কথা। দেখবেন যে ইনস্টলেবল অ্যাপ্লিকেশনে লেখা থাকে এত জিবি স্টোরেজ লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে। পোর্টেবল অ্যাপে কিন্তু এই ঝামেলাটা নাই, এটা একটা ভালো দিক পোর্টেবল অ্যাপের। আচ্ছা, এরপর রয়েছে অ্যাক্সেসিবিলিটি, ইজিলি শেয়ারেবল এবং অ্যাক্সেসিবল। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। এটা আমি পার্সোনালি এই কারণে বেশি ভালো লাগে, আমার যখন প্রয়োজন হয় অ্যাপ্লিকেশনগুলো আমি তখনই কিন্তু ইজিলি কারোর সাথে শেয়ার করতে পারি, অ্যাক্সেস করতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। কিন্তু ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সেটা সম্ভব না, কারণ এটা কখনো কখনো ডাউনলোড করতে হয় এবং একটা নির্দিষ্ট ইনস্টলেশন প্রসেসের মধ্যে যেতে হয়। তাই আপনি কিন্তু চাইলেও এটা যে কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আপনার শেয়ার করতে চাইলে ইনস্টলেশনের জন্য যেই এক্সিকিউটেবল ফাইলটা আছে সেটা শেয়ার করতে হবে। তখন যেটা হবে, ওই ভদ্রলোক পেন ড্রাইভে করে, ধরুন আপনার এক ফ্রেন্ড আপনার কাছে কোনো একটা অ্যাপ্লিকেশন নিল, ফর এক্সাম্পল ফায়ারফক্স যেই ব্রাউজারটা রয়েছে, এটার অফলাইন ইনস্টলার, সেটা নিয়ে গেছে।
তাকে কিন্তু তার পিসিতে আবার ইনস্টল করতে হবে। অন্যদিকে যদি এটার পোর্টেবল ভার্সনটা থাকতো তখন আপনি একদম সিম্পলি যে ফোল্ডারটা রয়েছে অ্যাপ্লিকেশনে সেই ফোল্ডারটা তার সাথে শেয়ার করে দিলেই সে ডিরেক্টলি রান করতে পারতো। আর একটা মজার বিষয় হচ্ছে পোর্টেবল অ্যাপের, সেটা হচ্ছে যে এটা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াও কিন্তু চলে। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া কিন্তু রান করবে না, বিভিন্ন ফিচার কাজ করবে না, বিভিন্ন ব্যাপার আছে। কিন্তু পোর্টেবলে কিন্তু এই ঝামেলাটা নাই মোস্ট অফ দ্য কেসে, এবং আপনার এদিক থেকে একটা ভালো পয়েন্টও পেতে পারে। আচ্ছা, কস্টের দিক থেকে বললে অবশ্যই পোর্টেবল অ্যাপগুলো লোয়ার কস্টের হয়, সামটাইম মোস্ট অফ দ্য টাইম ফ্রি হয়। যদি অফিসিয়াল ভার্সনটা হয় মোস্ট অফ দ্য টাইম ফ্রি হয়, আপনাকে টাকা দিয়ে কিনতে হয় না। ইনস্টলেবল অ্যাপ সেগুলো ডিপেন্ড করছে, কখনো কখনো ফ্রি, কখনো কখনো প্রিমিয়াম, কখনো কখনো চড়া মূল্য দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে এটার কিন্তু একটা ফ্রি অপশন থাকলেও থাকতে পারে, না থাকতে থাকতে পারে। তবে পোর্টেবল অ্যাপ মোস্ট অফ দ্য টাইমে ফ্রি থাকে অথবা লোয়ার কস্টে থাকে। এই ছিল মূলত পোর্টেবল অ্যাপ এবং ইনস্টলড অ্যাপের মধ্যে পার্থক্য। তো এতটুকু যদি আপনি বুঝতে পারেন যে আসলে কি, তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন যে পোর্টেবল অ্যাপ ডেফিনেটলি উইন করে ফেলেছে এখানে। তবে সমস্যা হচ্ছে সব ধরনের ভালো ভালো অ্যাপ্লিকেশনেরই কিন্তু পোর্টেবল ভার্সন নেই, তাই আপনি চাইলেও অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনি পোর্টেবল ভার্সন ইউজ করতে পারবেন না। তবে যেগুলোর আছে, যেমন আমি পার্সোনালি যেগুলোর পোর্টেবল ভার্সন অ্যাভেলেবল আমি সেইগুলোর পোর্টেবলটাই ইউজ করার ট্রাই করি। এতে করে যেটা হয়, আমার অনেকখানি মেমোরি সেভ হয়। মেমোরি বলতে আমি যেখানে রাখছি হার্ড ডিস্কে ওই অতটুকু জায়গা, ও বাড়তি কোনো মেমোরি ও ইউজ করে না ডেটা স্টোর করার জন্য বা অন্য কিছু করার জন্য। অন্যদিকে ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বিভিন্ন ধরনের রিসোর্স ব্যবহার করে, আবার অনেক ঝামেলা করে আর কি। তো আমার যখন মনে চায় আমি জাস্ট ডিলিট করে দিলেই এটা রিমুভ, মানে আনইনস্টলেশনের কোনো প্রসেস নাই এখানে, জাস্ট ডিলিট অথবা আপনি কপি পেস্ট করে রান করবেন। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার জানার চেষ্টা করি এইগুলোর মধ্যে আরও যে ক্লাসিফিকেশন আছে সেগুলো সম্পর্কে। অলরাইট, তো ইনস্টলেবল অ্যাপ এবং পোর্টেবল অ্যাপ এই দুটোই কিন্তু দুই ধরনের হয়ে থাকে। মানে আমরা যখন এগুলোকে চিন্তা ভাবনা করি যে এটা কেমন হয়, মানে সোর্স কোডের দিক থেকে, তো সেক্ষেত্রে কিন্তু এই সব ধরনের অ্যাপ্লিকেশনই দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ক্লোজ সোর্স, একটা হচ্ছে ওপেন সোর্স। সো ক্লোজ সোর্সটা কি? ক্লোজ সোর্স হচ্ছে যেই নির্মাতারা, মানে সফটওয়্যার নির্মাতারা তাদের কোডগুলোকে অন্য কারোর সাথে শেয়ার করতে দেয় না, নিজেদের মধ্যে রাখে, একদম ক্লোজ নিজেদের মধ্যে রাখে, কাউকে মডিফাই করার কোনো অধিকারও দেয় না, সেটাকে আমরা সাধারণত বলি ক্লোজ সোর্স। এই যেমন ধরুন অ্যাপেলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে বা অ্যাপেলের পুরো অপারেটিং সিস্টেম যতগুলো প্রোডাক্ট আছে সব কিছু ক্লোজ সোর্স। মাইক্রোসফটেরও অধিকাংশ প্রোডাক্ট ক্লোজ সোর্স, গুগলের অধিকাংশ প্রোডাক্ট কিন্তু ক্লোজ সোর্স প্লাস ওপেন সোর্সও অনেক আছে, যেমন অ্যান্ড্রয়েড নিজেই একটা ওপেন সোর্স সফটওয়্যার বা প্ল্যাটফর্ম। তো আর ওপেন সোর্সটা হচ্ছে একদম ওপেন, এটারও একটা লাইসেন্স আছে। তবে ওপেন সোর্সের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু ডেভেলপাররা চাইলেই চেঞ্জ করতে পারে। ধরুন একটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে, এই যেমন ধরুন ভিএলসি প্লেয়ার। ভিএলসি প্লেয়ার এটা কিন্তু একটা ওপেন সোর্স প্রোডাক্ট। তো চাইলে যে কেউ ভিএলসি প্লেয়ারটাকে মডিফাই করে নিজের নাম দিয়ে, ধরুন আপনার নাম কি বলবো, হাসান ফর এক্সাম্পল, তো কেউ যদি চায় এই প্লেয়ারটার নাম চেঞ্জ করে হাসান প্লেয়ার লিখে ফেলতে পারে, আবার চাইলে সেটার থিম চেঞ্জ করতে পারে, মানে অনেক কাস্টমাইজ করা যায় যদি আপনি একজন প্রোগ্রামার হয়ে থাকেন। এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা আবার কি বুঝলাম? তো আমরা বুঝলাম কি যে সফটওয়্যার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা ক্লোজ সোর্স এবং ওপেন সোর্স বেসড অন দেয়ার সোর্স। লাইক আমরা যদি সোর্সের কথা চিন্তা করি, সোর্স কোড মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন তৈরি হয় কিন্তু প্রোগ্রামিং কোডের মাধ্যমে, এবং তার সাথে যে ফাইলগুলো রয়েছে এই সব কিছু হয় আমার কাছে থাকবে অথবা আমি ওপেন করে দেবো। ওপেন হলে সেটাকে আমরা বলবো ওপেন সোর্স, আর যদি ক্লোজ সোর্স থাকে মানে আমার কাছেই থাকছে, আমি কাউকে দিচ্ছি না, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ক্লোজ সোর্স। আচ্ছা, তো এটা কিন্তু সব ক্ষেত্রেই হয়, মানে কিছু আপনি এই যে তিনটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ইনস্টলেবল, পোর্টেবল এবং ওয়েব অ্যাপ, তিনটির বেলায় কিন্তু এটা প্রযোজ্য। হয় এটা ওপেন, না হলে ক্লোজড। আচ্ছা, এবার এদের মধ্যে আবার ভাগ আছে। একটা হচ্ছে মানে সোর্সিং করার জন্য, মানে সোর্স বলতে আমি ডাউনলোড করার জন্য বা অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য দুটি মাধ্যম হয়। দুটি মাধ্যমের প্রথমটা হচ্ছে ফার্স্ট পার্টি সোর্স এবং দ্বিতীয়টা হচ্ছে থার্ড পার্টি সোর্স। সেকেন্ড পার্টি সোর্স বলে কিছু হয় না, হয় ফার্স্ট অথবা থার্ড। তো ফার্স্ট পার্টি কি? যদি কোনো অ্যাপ্লিকেশন নির্মাতা নিজেদের ওয়েবসাইটে কোনো একটা অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউট বলতে হচ্ছে সেখান থেকে ডাউনলোড করতে দেয়, তাহলেই আমরা সেটাকে বলি ফার্স্ট পার্টি সোর্স। আর কখনো কখনো কোনো অ্যাপ্লিকেশন পাওয়া যায় থার্ড পার্টি সোর্সে, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট আছে যেখানে সব ধরনের সফটওয়্যার পাওয়া যায় কিন্তু আসলে কোনোটাই তাদের নিজেদের সফটওয়্যার না, অন্যদের সফটওয়্যার। তো যদি সেটা বৈধ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটাকে থার্ড পার্টি সোর্স। অবৈধ হলেও আমরা থার্ড পার্টি সোর্সই বলবো। যে ফার্স্ট পার্টি সোর্স সবসময় কিন্তু তুলনামূলকভাবে সেফ। কেমন?
তো আপনি চেষ্টা করবেন যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে তার ফার্স্ট পার্টি সোর্স থেকে। এবং ফার্স্ট পার্টি সোর্স কেমন হয়, যেমন ধরুন যেই সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় সেইগুলোর ফার্স্ট পার্টি সোর্স বলতে কি কি হয়। প্রথমটা হচ্ছে যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা বলি তাহলে হচ্ছে মাইক্রোসফট স্টোর। অর্থাৎ মাইক্রোসফট স্টোর থেকে কিন্তু আমরা যে কোনো অ্যাপ্লিকেশনের ফার্স্ট পার্টি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারি। একদম ডিরেক্টলি যেই সফটওয়্যার নির্মাতা তাদের তত্ত্বাবধানে কিন্তু আমরা ডিরেক্টলি মাইক্রোসফট স্টোর থেকে সেটা ডাউনলোড করতে পারি। এবার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এবং সেই সাথে এটাও বলে রাখি যে অফিসিয়াল ওয়েবসাইট, ধরুন হোয়াটসঅ্যাপ যদি তাদের অ্যাপ্লিকেশনটাকে তাদের ওয়েবসাইটে ডিরেক্টলি ডাউনলোড করার সুযোগ করে দেয় তাহলে আমরা সেটাকে বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কী করা যায়, হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, তার মানে এটাও কিন্তু ফার্স্ট পার্টি সোর্স। আর হোয়াটসঅ্যাপ যদি মনে করেন না আমার ওয়েবসাইট না, এটা আমি মাইক্রোসফট স্টোরেই দিব এবং মাইক্রোসফট স্টোরটাই হচ্ছে আমার জন্য ফার্স্ট পার্টি সোর্স, তাহলে ফাইন, এটাই তাহলে হোয়াটসঅ্যাপের জন্য মাইক্রোসফট স্টোর। এবং সত্যিই কিন্তু তাই, হোয়াটসঅ্যাপের কিন্তু নিজের ওয়েবসাইট থেকে এই জিনিসটা সরাসরি ডাউনলোড করতে দেয় না, ও পাঠিয়ে দিবে আপনাকে মাইক্রোসফট স্টোরে। আর যদি আপনি অ্যান্ড্রয়েড থেকে মানে ব্রাউজ করেন হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, আইফোনে হলে অ্যাপল স্টোরে নিয়ে যাবে, মানে অ্যাপ স্টোরে নিয়ে যাবে, অন্যান্য হলে অন্যান্য। তো এটা আমি একটু লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। তো চলুন আমরা ব্রাউজারে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করি এবং দেখার চেষ্টা করি হোয়াটসঅ্যাপ আসলে কিভাবে তাদের সফটওয়্যারটাকে ডিস্ট্রিবিউট করে বা ডাউনলোড করতে দেয়। তো এই যে প্রথম স্টেপটা নিয়ে ফেলেছি, আমরা কিভাবে একটা সফটওয়্যার খুঁজে বের করব এবং সেটা ডাউনলোড করব সেটাই এখন আমি দেখাচ্ছি। এবং মনে রাখতে হবে দিস টাইম আমরা কিন্তু ফার্স্ট পার্টি সোর্স থেকে সফটওয়্যার ডাউনলোড করার প্রসেসটা দেখছি, এরপরে আমরা দেখব থার্ড পার্টি সোর্স থেকে কীভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয়। দিস টাইম আমরা ডেফিনেটলি কী করছি, ইনস্টলেবল ফাইলটাকেই ডাউনলোড করব। তো চলুন, এর জন্য আমি চলে যাই গুগলে অথবা বিংয়ে। আচ্ছা, এখানে গিয়ে আমি লিখি হোয়াটসঅ্যাপ। ওকে, বানান ভুল হয়েছে, ফাইন, চলবে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি, দেখুন হোয়াটসঅ্যাপ যখন আমি লিখেছি প্রথমে এসেছে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এবার যেহেতু আমরা ফার্স্ট পার্টি সোর্স থেকে নামাচ্ছি, তাই আমি দেখব যে যেই কিওয়ার্ডটা বা যে সফটওয়্যারটা লিখেছি সার্চ রেজাল্টে সেই ওয়েবসাইটটা এসেছে কিনা। অর্থাৎ আমি হোয়াটসঅ্যাপ লিখেছি, আমি দেখার চেষ্টা করি যে এটাই হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট কি না। এটা জানার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন ঢুকবেন কোনো একটা ওয়েবসাইটে তখন আপনি লোগো এবং ফুটার, হেডার, অ্যাবাউট আস, এগুলো যে এইগুলো, এটাকে ফুটার বলা হয়। এই ফুটার থেকে আপনি এখানেও দেখতে পারবেন যে কন্ট্যাক্ট আস, হেল্প সেন্টার, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকবে, অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস, এখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলে আমি হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। আবার আনঅফিসিয়াল ওয়েবসাইটটাও আমি একটু দেখাই, কিছু কিছু জায়গায় আমি নিচে একটা খেয়াল করলাম যে কেমন যেন দেখে মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই দেখুন এখানে লেখা আছে কি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার .enuptown.com। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, দেখুন দেখে মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ, কিন্তু আসলে না, এই ওয়েবসাইটটা কিন্তু হোয়াটসঅ্যাপের অফিসিয়াল না। দেখুন এখানে আরও কত কিছু পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ কি তাদের ওয়েবসাইটে এই গেমটা ডাউনলোড করতে দিবে আমাকে, টিকটক দিবে না, কখনোই না, কারণ হোয়াটসঅ্যাপের নিজস্বই একটা ওয়েবসাইট আছে। এটা মূলত একটা থার্ড পার্টি ওয়েবসাইট। দেখুন এই যে এদের যখন আমরা ফুটারে গেলাম তখন আমি দেখতে পাচ্ছি লোগো ডিফারেন্ট এবং এদের একটা ডেসক্রিপশন রয়েছে, এদেরও নিজস্ব চ্যানেল রয়েছে, পেজ রয়েছে এবং এদেরও অ্যাবাউট আস আছে। তো এদের যখন অ্যাবাউট আসে যাচ্ছি আমি, তখন দেখাচ্ছে ভাই আমরা হচ্ছে আপ টু ডাউন, অর্থাৎ আমরা কারা, আমরা হচ্ছে আপ টু ডাউন। এখানে হচ্ছে আমরা সফটওয়্যার ডাউনলোড করতে দেই, এই হচ্ছে আমার টিম হাবিজাবি। অলরাইট, সো আমরা ব্যাক করি একদম উপরে। এখানে আমি আবার চলে গেলাম প্রথম লিঙ্কটাতে। সাধারণত গুগল আমাদেরকে বেস্ট রেজাল্টটাই দেয়। তো প্রথম যে লিঙ্কটা পাবেন কোনো একটা অ্যাপ্লিকেশনের, মোটামুটি 100% না হলেও কি বলবো যে 99% শিওর থাকতে পারেন যে সেটাই হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। কখনো কখনো আপনি যদি মিসস্পেল করেন অর্থাৎ ভুল বানান লেখেন, সেক্ষেত্রে আপনি ভুল ওয়েবসাইটেও ল্যান্ড করতে পারেন, বলা যায় না। এই যে হোয়াটসঅ্যাপে এসেছি, খেয়াল করে দেখুন এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে, আবার এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে, কেমন, আবার এখানেও কিন্তু একটা ডাউনলোড বাটন রয়েছে। তা আমি যদি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করি তখন দেখুন কি হয়, এই যে ডাউনলোড হোয়াটসঅ্যাপ। দেখুন এখানে কিন্তু ডিরেক্টলি আর ডাউনলোডের কোনো ওয়ে নাই। ও বলছে আমাকে ভাই তুমি যদি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চাও ডেস্কটপ থেকে, মানে উইন্ডোজের জন্য, সেক্ষেত্রে তুমি এই লিঙ্কে ক্লিক করো। অর্থাৎ এটাকে তোমাকে পেতে হবে কোত্থেকে, মাইক্রোসফটের স্টোর থেকে। আবার আমরা যদি অ্যান্ড্রয়েড থেকে এই পেজটাকেই ভিজিট করতাম, সেক্ষেত্রে দেখতে পেতাম এখানে বলা হচ্ছে গেট ইট ফ্রম প্লে স্টোর। ওকে, তো আমরা এখানে ক্লিক করছি। এখন আমাকে বলা হচ্ছে ভাই এই যে আপনি লিঙ্কে ক্লিক করলেন, এই লিঙ্কটা কিন্তু আপনাকে নিয়ে যাবে মাইক্রোসফট স্টোরে।
This site is trying to open Microsoft Store. ওকে ফাইন, আমরা ওপেন করছি। দেখুন এটা হচ্ছে উইন্ডোজ 11-এর নতুন যেই আপডেট আছে সেখানে যেটা করবে পুরো স্টোরটাকে ওপেন না করে এতটুকু ওপেন করবে। খুব ভালো লেগেছে আমার এই আপডেটটা। সো এখন আমি চাইলে গেটে ক্লিক করতে পারি। ওকে, সো আমি যদি এখন গেটে ক্লিক করি তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। আবার একইভাবে আমি যদি চলে যেতাম প্লে স্টোরে তখন যেটা হতো, এই যেহেতু আমার এই অ্যাকাউন্টের সাথে কোনো মোবাইল অ্যাটাচ করা নাই, মানে লিঙ্ক করা নাই, তাই আমি ইনস্টল বাটনটা পাচ্ছি না। বাট যদি থাকতো তাহলে এই বাটনটা সবুজ হয়ে যেত, অর্থাৎ অ্যাক্টিভ থাকতো, এবং তখন আমি এখান থেকে ইনস্টল করতে পারতাম। তো গুগল প্লে স্টোরে কোনো কিছু আমরা দেখি ডাইরেক্ট ইনস্টল। ওকে, অন্যদিকে আমরা যখন মাইক্রোসফটের কোনো একটা অ্যাপ্লিকেশন দেখবো, মানে লেটেস্ট আপডেটে, তখন আমরা দেখতে পারবো কি গেট, মানে আগেরগুলোতেও গেটই ছিল, এটা নতুন কিছু না। ওকে ফাইন, আমরা যদি এবার জানতে চাই মোর ডিটেলস, আমরা মোর ডিটেলসে ক্লিক করব, তখন একেবারে পুরো আমাদের যে স্টোরটা আছে স্টোরটাই ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে আমরা যেগুলো দেখতে পারবো যে হ্যাঁ এটা অফিসিয়াল, এবং তখন আমরা গেট করতে পারবো। এখন কথা হচ্ছে যে কখনো কখনো যদি এমনও হয় আপনি গুগলে সার্চ করলেন না, আপনি ডিরেক্টলি মাইক্রোসফট স্টোর থেকে খোঁজার চেষ্টা করছেন যে কোনো একটা অ্যাপ্লিকেশনের অফিসিয়াল ভার্সন, তো চলুন আমরা সেটাও ট্রাই করি। এখানে আমি লিখি হোয়াটসঅ্যাপ, আচ্ছা লেখাই ছিল এক সময়, আমি লিখলাম। ওকে, দেখুন যখন আমি হোয়াটসঅ্যাপ লিখেছি তখন হোয়াটসঅ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বেটা। ফাইন, তো দেখাচ্ছে ফ্রি, যখন আমি এটাকে হোভার করছি তখন এটা হয়ে যাচ্ছে গেট, তার মানে হচ্ছে ইনস্টল করার রাস্তা হচ্ছে এখানে গেট। ফাইন, আমরা এবার আরও দেখি যে কি কি আছে। দেখুন, খেয়াল করে দেখুন, এখানে আছে ক্লিনার ফর হোয়াটসঅ্যাপ, এখানে আছে আপডেটার ফর হোয়াটসঅ্যাপ, আবার কি আছে, আর কিছু আছে নাকি হোয়াটসঅ্যাপ নিয়ে, এই যে আবার এখানে একটা আছে যে স্ট্যাটাস অ্যাপ ফর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইত্যাদি ইত্যাদি। এরকম দেখবেন যে এই যে মেসেজেস ফর হোয়াটসঅ্যাপ। তো অনেক ধরনের হোয়াটসঅ্যাপের কিন্তু অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো বাজারে, মানে স্পেশালি মাইক্রোসফট স্টোরে, কিন্তু আসলে এগুলো কিন্তু একটাও অফিসিয়াল অ্যাপ্লিকেশন না। কিভাবে বুঝলাম এগুলো অফিসিয়াল না? আসুন দেখার চেষ্টা করি। খেয়াল করুন, আমি যদি চলে যাই এখানে যে আচ্ছা ক্লিনার ফর হোয়াটসঅ্যাপ, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে এই অ্যাপ্লিকেশনটা কারা নির্মাণ করেছে, কারা বানিয়েছে দেখাই যাচ্ছে, ইনকোড টিআর। ওকে, ইনকোড টিআর, তাদের নাম হচ্ছে ইনকোড টিআর। এবং এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ইনস্টল করতে পারবো না সাধারণত, কারণ এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাই দ্য ওয়ে, এটা একটা বলে রাখি, সেটা হচ্ছে যে মাইক্রোসফটের লেটেস্ট যে আপডেট রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের, সেই আপডেটে কিন্তু আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন এবং রান করতে পারবেন আপনার পিসিতে। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে একটা, যে আপনাকে অ্যামাজন যে অ্যাপ স্টোর রয়েছে অ্যামাজনের, সেই অ্যাপ স্টোর থেকেই কিন্তু ইনস্টল করতে হবে। সেটা আমি না হয় পরে একসময় দেখাচ্ছি। তো আমরা ব্যাক করি। তো আমি আশা করি বুঝাতে পেরেছি যে এটা যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন না, বুঝবেন শুধুমাত্র তাদের নির্মাতাকে দেখে। দেখুন খেয়াল করুন, মাত্র একটা রেটিং, এটা কি কোনোভাবে সম্ভব? হোয়াটসঅ্যাপের মতো এত বড়টা কোম্পানির মাত্র একটা রেটিং, তার মানে এটা একটা বলতে পারেন ভুয়া, মানে এর যে নির্মাতা হচ্ছে হোয়াটসঅ্যাপ না, অন্তত এতটুকু হয়তো বা কাজের হতে পারে উইন্ডোজের জন্য অথবা অ্যান্ড্রয়েডের জন্য, বাট আমরা এটাকে পরে এক্সপ্লোর করব। আবার এখানে একটা রয়েছে, এটারও একই অবস্থা। দেখুন এখানে আবার আরেকজন তারা বিল্ড করেছে। সো এই অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করব না সচরাচর, এগুলো খুব একটা সেফ না, কারণ আপনার যেহেতু অফিসিয়াল না মানে মোটামুটি ধরে নিতে পারেন এগুলো সাথে আপনার ডেটা শেয়ার করে অযথা ডেটার ব্রিচ করার কোনো মানে হয় না। আচ্ছা, এবার এই যে প্রথম দুটো ছিল এরা যে অফিসিয়াল, সেটা কিভাবে বুঝলাম? আমি একটু ঢোকার চেষ্টা করি। দেখুন এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেশন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেশনকে যে কেউ লিখে এখানে দিতে পারে না? ধরুন হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেশন না, হোয়াটসঅ্যাপ লিখে দিল, আমি কি তাহলে কি করবো, আমি কীভাবে বুঝবো? ওয়েট, বলছি। প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, দেখুন এদের রেটিংটা দেখুন, হিউজ রেটিং। ওকে, তো এতগুলো মানুষ, প্রায় 81,000 মানুষ এটাকে কী করেছে, রেটিং দিয়েছে, তার মানে এটা এতটুকু একটা মানে ভরসার জায়গা হতে পারে। তবে আরও কিছু বিষয় আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেটা আসলেই হোয়াটসঅ্যাপ কর্তৃক নির্মিত একটি অ্যাপ্লিকেশন। কীভাবে বুঝলাম? এই যে অ্যাডিশনাল ইনফরমেশন আছে সেখানে আপনি দেখতে পারবেন যে এটা কবে পাবলিশ হয়েছে, 2017 সালের 1 তারিখে ফেব্রুয়ারি, আর হচ্ছে কে পাবলিশ করেছে, হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেশন, এবং আরও ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন রয়েছে। এখন আপনার যদি মনে কোনো ধরনের কনফিউশন তৈরি হয় যে আদৌ এটা হোয়াটসঅ্যাপ কি না, সিম্পলি আপনি এখানে ক্লিক করুন। দেখুন এদের মাত্র 2টি অ্যাপ্লিকেশন রয়েছে, সো এর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাছাড়াও আপনি হোয়াটসঅ্যাপের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি গিয়ে দেখতে পারবেন যে তাদের অফিসিয়াল নামটা কি। যে অফিসিয়াল নাম যদি হয়ে থাকে হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেশন এবং এখানেও মিলে গিয়েছে, তার মানে এটা একদম অরিজিনাল প্রোডাক্ট। ওকে।
ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল করতে চাই, সিম্পলি আমি গেটে ক্লিক করব। গেটে ক্লিক করার সাথে সাথে ওকে, সামহাউ আমার ইন্টারনেট কানেকশনটা অফ অথবা কিছু একটা হচ্ছে, আমাকে বলছে পরে ট্রাই করতে। ফাইন, আমরা পরে ট্রাই করব। ওকে, যাই হোক, আপনি কিন্তু এভাবেই জাস্ট গেট করলেই কিছুক্ষণ পরেই এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি এই মুহূর্তে দেখাচ্ছি না। এই যে এখানে রিভিউ, আচ্ছা পাও নাইস, দেখুন এখানে এআই মাধ্যমে রিভিউর একটা সামারি দিয়ে দিয়েছে যে 275 রিভিউর উপরে ও পুরো একটা সামারি করেছে, যে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই এটা কেমন কাজ করে। দারুণ দারুণ একটা ব্যাপার, ভালো লাগলো। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে যাই তাহলে পরবর্তী ক্লাসিফিকেশনগুলোতে। অলরাইট, তো এখানে আমরা দেখলাম যে হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ্লিকেশন যেটাকে আমরা ফার্স্ট পার্টি সোর্স থেকে ডাউনলোড করতে পারলাম। আমরা ডিরেক্টলি ওয়েবসাইটে গিয়ে অফলাইন ইনস্টলারটা ডাউনলোড করতে পারিনি। অফলাইন ইনস্টলারটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি কি ডিরেক্টলি এই ফার্স্ট পার্টি সোর্স থেকেই, অর্থাৎ মাইক্রোসফট স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারবো, সেটা আমি দেখালাম। আচ্ছা, অন্যদিকে আমরা দেখি যে কোনো একটা অ্যাপ্লিকেশনের থার্ড পার্টি সোর্স কি হতে পারে। এই যেমন ধরুন হোয়াটসঅ্যাপটা যদি আমরা থার্ড পার্টি কোনো সোর্স থেকে ডাউনলোড করতে চাই, থার্ড পার্টি সোর্স মনে আছে তো, অর্থাৎ এই যে না এটা অফিসিয়াল ওয়েবসাইট, না এটা মাইক্রোসফট স্টোর, অর্থাৎ এই দুটোর কোনোটাই না। এখন হোয়াটসঅ্যাপ কিন্তু স্বীকৃতি দিচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে হবে শুধুমাত্র মাইক্রোসফট স্টোর থেকে। তার মানে এছাড়া পৃথিবীর যত ধরনের সোর্স রয়েছে যেখান থেকে এই অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবে সেটাকে আমরা থার্ড পার্টি সোর্স বলবো। ওকে, তো আমি এটাও দেখাচ্ছি যে থার্ড পার্টি সোর্স থেকেও কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের অফলাইন ইনস্টলারটা ডাউনলোড করতে পারি। কেমন? আচ্ছা, অফলাইন ইনস্টলারটা নিয়ে একটু কথা বলে রাখি। এই যে আমরা এতক্ষণ দেখছিলাম যে গেটে ক্লিক করলে ইনস্টল হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা যখন আমি গেটে ক্লিক করছি তখন কিন্তু একটা লোডিং হচ্ছে, কিন্তু আসলে ভিতরে ও হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করছে। ডাউনলোড করা হয়ে গেলে তখন আপনাকে দেখাবে ইনস্টল। যখন আপনি গেট করা হয়ে গেলে তখন ইনস্টলে ক্লিক করলেই ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া শুরু করবে। আর আপনি যদি চান যে ঠিক আছে ডাউনলোডটা আমি নিজের চোখে করব, মানে নিজের চোখে দেখে করব, তারপর আমি যখন ইচ্ছা ইনস্টল করব, সেক্ষেত্রে অফলাইন ইনস্টলার লাগবে। অফলাইন ইনস্টলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ইন্টারনেট না থাকলেও পরে যখন ইচ্ছা তখন আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর অনলাইন ইনস্টলার বা একদম রিয়েল টাইম ইনস্টলার যেটা মাইক্রোসফট স্টোর বা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, সো থার্ড পার্টি সোর্সে যাই, দেখি কী কী আছে কোনো অ্যাপ্লিকেশনের জন্য। এগুলো আমি একদম কি বলবো যে সেফ সোর্সগুলো দেখাচ্ছি, মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে সফটওয়নিক, সোর্স ফোর্স, সফটওয়্যার ইনফর্মার, ফাইল হিপ্পো, ডাউনলোড, উইনঅ্যারো। তো এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটগুলো, এইগুলো সাধারণত ট্রাস্টেড, মোস্ট ট্রাস্টেড। আমি সাধারণত বলা ঠিক হয়নি, মোস্ট ট্রাস্টেড। আপনি ট্রাস্ট করতে পারেন মোটামুটি চোখ বন্ধ করে, কারণ এখানকার অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে মোটামুটি অফিসিয়াল না হলেও অনেক সময় এখান থেকে আপনি একদম রিয়েল অ্যাপ্লিকেশনটা পাবেন। তো আমি শিওর না যে সফটওয়্যারনিকে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ পাবো কিনা, তো চলুন দেখে আসি পাই কিনা। ওকে, এই হচ্ছে সফটওয়্যারনিকের ওয়েবসাইট। এখান থেকে হোয়াটসঅ্যাপ না পেলেও আরও অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনি পাবেন, যে এই যেমন ধরুন উইন্ডোজের জন্য রয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে, ম্যাক এবং আইফোনের জন্য রয়েছে। সো আমাদের যেহেতু এই পুরো এন্টায়ার কোর্সটাই হচ্ছে উইন্ডোজের উপর বেস করে, সো আমরা উইন্ডোজ ছাড়া অন্য কিছুর দিকে তাকাবো না। এই দেখুন, দেখতে না দেখতে পেয়ে গেলাম 7 নম্বরে আছে, মানে একদম টপ 7-এ আছে যে হোয়াটসঅ্যাপ। তো দেখুন হিউজ ডাউনলোড হয়েছে এই ওয়েবসাইট থেকে, ওয়াও, মানে প্রায় 18 মিলিয়ন ডাউনলোড হয়েছে শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে। ওকে ফাইন, সো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্লিক করছি। ওকে, কিছুটা সময় নেবে এই ডাউনলোড বাটনটা অ্যাক্টিভ হতে। ওকে, ডাউনলোড বাটনটা কিন্তু রেডি। সো এখানে একটা জিনিস আমাকে বলে রাখতে হবে, দেখুন আপনি কত ক্লিন একটা ইন্টারফেস পেয়েছেন, এখানে কোনো অ্যাড বা কিছু নেই, কারণ আমি আমার অ্যাড ব্লকারটাকে অন করে রেখেছি। সো আমি আপাতত অ্যাড ব্লকারটা অফ করব। ওকে, দেখুন অ্যাড ব্লকারটা যখন অফ করছি তখন কিন্তু পুরো সাইটটা একটা রিলোড নিয়েছে। এই দেখুন বিভিন্ন অ্যাড দেওয়া শুরু করেছে। তো প্রবলেম যেটা হয়, যারা নতুন ইউজার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, তারা কোনো কিছু একটা ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন ধরনের ডাউনলোড বাটন দেখে একটু ঘাবড়ে যায়। দেখুন আমি হোয়াটসঅ্যাপ লিখলাম, মানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এখন আমার কাছে কয়টা ডাউনলোড বাটন রয়েছে। এই যে উপরে একটা আছে ডাউনলোড, এই যে বামে একটা ডাউনলোড, এখানে একটা ডাউনলোড, আবার এক্সপ্লোর নাও, এগুলো ডাউনলোডের মতো লাগছে দেখতে। আবার দেখি আর কয়টা আছে, এই যে এখানেও কতগুলো আছে, এখানেও আবার ডাউনলোড আছে, এই যে আবার এখানে কত বড়টা ডাউনলোড আছে, আবার এই জায়গাটাতে ডাউনলোড আছে, আরও কি আছে, এই যেখানে আছে, এখানে আছে। তার মানে দেখুন একটা ওয়েবসাইট, আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে এসেছি, আমাকে কতগুলো ডাউনলোড বাটন দিচ্ছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনাকে চিনতে হবে যে কোনটা আসল ডাউনলোড লিঙ্ক, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট।
আচ্ছা, আমি তো একেবারে হোম পেজ থেকে সরাসরি ডাউনলোডে এসে গিয়েছি, বাট আমি আপনাকে একটু দেখাচ্ছি কীভাবে সার্চ করে আসতে হয়। সো আমি একটু ব্যাকে যাচ্ছি। ফাইন, এই যে সার্চ, এখানে আমি গিয়ে লিখবো হোয়াটসঅ্যাপ। ওকে, এবার আমি এন্টার দিচ্ছি। দেখুন প্রথমেই চলে এসেছে হোয়াটসঅ্যাপ, এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ রিকভারি, হোয়াটসঅ্যাপ এক্সট্র্যাক্টর, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সো এগুলো কোনোটাই অফিসিয়াল অ্যাপ্লিকেশন না। এটা আমরা দেখেছি যে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আমরা কেবল হোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ বেটা দেখতে পাবো, এছাড়া আর কিছু দেখতে পাবো না। ওকে, সো যদি আমি শিওর থাকি সেক্ষেত্রে আমরা ডাউনলোড বাটন ক্লিক করতে পারি অথবা এর মধ্যে যেতে পারি। তো এর মধ্যে যখন যাব তখনই কিন্তু সেই অ্যাডগুলো চলে আসবে এবং সবাই বলবে ভাই আমাকে ডাউনলোড করেন, আমাকে ডাউনলোড করেন, কিন্তু আসলে না। এই যে আবার এটা আবার নড়ে চড়ে কথা বলে। সো আমি এখানে যাব না। আমরা দেখব যে এই যে আমার মেইন নামটা দেখুন হোয়াটসঅ্যাপ লিখেছে, এর ডাউনলোডটা থাকবে ঠিক এরই সাথে। হয় এই যে ডান দিকে কিংবা নিচে কিংবা উপরে মোটামুটি বড় করেই থাকবে, বা যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যেটা ডাউনলোড, এর ডাউনলোড। কিন্তু অনেকেই যেটা করে ভুল করে এই যে এই টাইপের ডাউনলোড বাটন, আচ্ছা ওটা চলে গিয়েছে কি, আচ্ছা লোড হয়নি অ্যাড, সবগুলো অ্যাড লোড হয়নি, ফাইন সমস্যা নেই। তো এই যে এখানে এই অ্যাডগুলো লোড হয়েছে। এনিওয়ে, সো আমরা এখন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব, ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আছে। তো এখানে আরেকটু শিওর হয়ে যাচ্ছি যে ডাউনলোড হোয়াটসঅ্যাপ। এখন আপনাকে যেটা করতে হবে এখানেও একটু বুদ্ধির পরিচয় দিতে হবে। এখানে লেখা আছে ক্লিক ডাউনলোড ইনস্টল অপেরা ব্রাউজার। দেখুন আমি কিন্তু এখানে অপেরা ব্রাউজার ইনস্টল করতে আসিনি, তারপর আমাকে কত বড় একটা ডাউনলোড বাটন দিয়েছে। সো প্রথম ডাউনলোড বাটনটা ক্লিক করার পর আমার মনে হতে পারে আচ্ছা আমি মনে হয় এইখানে ক্লিক করব, কিন্তু আসলে না, এটা কিন্তু আপনার ডাউনলোড না। খেয়াল করুন, আবারও যাচ্ছি আমরা, ডাউনলোড হোয়াটসঅ্যাপ, এই নামেও আপনি ক্লিকটা করবেন না, আপনি বাটনই পাবেন ডিরেক্টলি এরকম। সো সফটওয়্যারকে অন্তত এরকম। আর যে অন্যান্য ওয়েবসাইট আছে সেগুলো আমি হয়তো বা পরে দেখাবো, বা কিংবা আপনি নিজে দেখতে পারবেন। সফটওয়্যারকে এটা বলেই দিলাম, ফাঁস করে দিলাম আসলে ডাউনলোড বাটনটা কোথায় থাকে। কিন্তু অন্যান্য সাইট রয়েছে যেগুলো আপনি দেখবেন যে অনেক সময় অনেক ধরনের সাইট থাকবে, সেখানে আপনাকে চিনতে হবে। তবে আরেকটা জিনিস আমি একটু বলে রাখতে পারি আপনাকে টিপসের জন্য, যে কোনটা অ্যাড আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে দেখুন এইটার কিন্তু উপরেই যে ডান দিকে ছোট্ট করে লেখা অ্যাড, এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। আর কোথায় কোথায় আছে, এখানে নাই, এখানে নাই। ওকে, তো এখানে যতগুলো অ্যাড আছে প্রত্যেকটার সাথে লেখাই আছে যে ভাই আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। আমি যদি চাই তাহলে কিন্তু এটাকে ক্লোজ করে দিতে পারি। এই যে স্টপ সিইং দিস অ্যাড আমি দিলাম, হাবি যাবি আরও অনেক কিছু যাচ্ছে, আমি দিব না এত কিছু। ফাইন, আমি যদি এখন এখানে ডাউনলোড করি, ক্লিক করি আর কি, দেখুন ওয়েল সফট টনিক যেটা করলো আমাকে ঘুরে ফিরে অফিসিয়াল যেই লিঙ্কটা রয়েছে সেখানে নিয়ে এসেছে। কেন বললাম যে সফট টনিক সেফ, কারণ এটাই হচ্ছে সেই ব্যাপারটা যে ও কিন্তু চাইলেই এখান থেকে আপনাকে অফলাইন ইনস্টলার দিতে পারতো, কিন্তু দেয়নি এবং আমাদেরকে সরাসরি তার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসলো। ফাইন, ঠিক আছে, বাট আমার তো দরকার অফলাইন ইনস্টলার, আমি চাই অফলাইন ইনস্টল করব, তার মানে সফটটনিক আমার জন্য না, মানে মানে এইটার জন্য পার্টিকুলার এই অ্যাপ্লিকেশনের জন্য। অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য আমি অফলাইন ইনস্টলার পাবো। ঠিক আছে, আমি সফটটনিকে আবার যাচ্ছি হোম পেজে, এখানে গিয়ে আমি শেয়ারটে যাচ্ছি, দেখি এবার শেয়ারটে যদি ডাউনলোড করতে চাই আমাকে কি দেখায়। ওকে, ডাউনলোড। এটা একদিক থেকে ভালো যে সফটটনিক আমাকে একদম ফার্স্ট পার্টির মতোই কাজ করে দিচ্ছে, যে ভুলভাল জায়গায় না নিয়ে একেবারে সরাসরি ওই জায়গাটাতে। আচ্ছা ওকে, দেখুন এখানে বলা হচ্ছে যে ইয়োর ডাউনলোড হ্যাড স্টার্টেড। দেখুন সত্যি সত্যি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, তার মানে শেয়ারটের জন্য সফটটনিক আমাকে ডিরেক্টলি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে দিচ্ছে অফলাইন ইনস্টলার। এই হচ্ছে অফলাইন ইনস্টলার। ও ডাউনলোড হতে থাকুক, পরবর্তী লেসনে আমরা এটাকে ইনস্টল করে দেখাবো যে কীভাবে এটা ইনস্টল করতে হয়। তো অফলাইন ইনস্টলার হচ্ছে এই দেখুন, এটা টোটাল সাইজ হচ্ছে 22 MB। এই 22 MB একবার যদি ডাউনলোড হয়ে যায় তখন কিন্তু আপনাকে আর নেট লাগবে না, নেট ছাড়াই আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো অফলাইন ইনস্টলার ডাউনলোড করার পরেও কিছুটা নেটের প্রয়োজন হয় পুরো ইনস্টলেশন প্রসেসটাকে কমপ্লিট করতে, সেটা আমরা নেক্সট লেসনে দেখব ইনশাল্লাহ। সো এই গেল শেয়ার ইট। এবং এছাড়াও আপনি অনেক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, সেগুলো আপনি খুঁজে পাবেন এই সফটটনিকে। আপনি শুধু সার্চ করবেন এখানে এসে যে সফটটনিক, এবং আপনি চাইলে এটাকে বুকমার্ক করে রাখতে পারেন। তো এখানেই দেখুন শুধুমাত্র অ্যাপ্লিকেশনই না, তারা আবার বিভিন্ন নিউজ ছাপায় বলতে অনলাইনে পাবলিশ করে, এবং হচ্ছে এখানে আমি গেমও পাচ্ছি। আমরা যদি চাই কখনো গেম খেলতে তখন কিন্তু আমি এখানেও কিছু ফ্রি গেম পাবো। আর কখনো কখনো লেখা থাকে যে না আপনি ফ্রি না, আপনাকে কিনতে হবে। অলরাইট, সো এখান থেকে আমি বের হয়ে আসছি। অ্যাপ্লিকেশনে যদি যাই, মানে অ্যাপসে যাই, সেক্ষেত্রে আমি কিন্তু এই যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন, দেখুন অ্যাপে যাওয়ার পর বুঝতে পেরেছি আমি উইন্ডোজ থেকে এসেছি। সো উইন্ডোজ অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এআই বেস, সেগুলো দেখাচ্ছে একসাথে। ব্রাউজার যেগুলো রয়েছে, যতগুলো ব্রাউজার রয়েছে, বিজনেস প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন রয়েছে,
সবকিছু ও কিন্তু খুব সুন্দরভাবে ক্যাটাগরাইজ করেছে, গেমস, তারপর এডুকেশন রেফারেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি ইত্যাদি ইত্যাদি সফটওয়্যারগুলো। আমি যদি শো মোরে ক্লিক করি এই বাটনটাতে, তাহলে আমি আরও কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এই যে একদম সব কিছুই এখানে রয়েছে। সো আপনার যখনই প্রয়োজন হবে কোনো অ্যাপ্লিকেশন, নির্দ্বিধায় আপনি সফটওয়্যার ভিজিট করতে পারেন। এটা আপনাকে একদম সেফ একটা সোর্স হিসেবে কাজ করবে। তো চলুন এক্সপ্লোর করি অন্যান্য ওয়েবসাইটগুলো যেগুলো সফটওয়্যার মতোই কাজ করে, এবং আমরা চাইলে সেখান থেকে যে কোনো সফটওয়্যার আমাদের প্রয়োজন মোতাবেক ডাউনলোড করে নিতে পারি। এরপরেই আমরা দেখব সোর্স ফোর্স। আমরা এখানে ক্লিক করি। এটাও কিন্তু অনেকটা সফটওয়্যার মতো। এখানেও কিন্তু দেখুন আপনি বিজনেস ক্যাটাগরি, তারপরে হচ্ছে ওপেন সোর্সকে দেখুন, এখানে আবার ওপেন সোর্স দেখাচ্ছে। তার মানে আপনি এই ক্যাটাগরিগুলোতে ক্লিক করেও অ্যাপ্লিকেশন ব্রাউজ করতে পারবেন। তো আমি যদি বিজনেসে ক্লিক করি, ফাইন, এই যে বিজনেস রিলেটেড অনেক ওপেন সোর্স অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো আপনি চাইলেই ডাউনলোড করতে পারবেন এখান থেকে। আবার চাইলে কিছু কিছু প্রজেক্ট সম্ভবত কিনতে হবে, তবে ওপেন সোর্স যেগুলো সেগুলো মোটামুটি ফ্রি 100% থাকে ম্যাক্সিমাম টাইমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল অনেকগুলো, এই যে উইন্ডোজের জন্য প্রায় 15,000 অ্যাপ্লিকেশন, ওপেন সোর্স অ্যাপ্লিকেশন রয়েছে। দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। ফাইন, ব্যাকে আসছি। এখানে যেগুলো রয়েছে অন্যান্য, সেগুলো ওপেন সোর্স না, আবার বলা আছে। সোর্স ফোর্স সাধারণত ওপেন সোর্স সফটওয়্যারের জন্য বেশি পরিচিত। এখানে মোস্ট অফ দ্য টাইম আপনি চাইলেই ওপেন সোর্স সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন। লজিস্টিকে ক্লিক করছি আমি, দেখি কি আছে এখানে। ওডো, সো ওডো কিন্তু পুরোপুরি ওপেন সোর্স না, আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাইস রয়েছে। আবার এটার কিছুটা পার্ট কিন্তু আবার ওপেন সোর্স। আমি যদি ভিউ সফটওয়্যার ক্লিক করি, তাহলে ডিটেলসটা আমরা পেয়ে যাব, এবং চাইলেই আমরা এই সফটওয়্যার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ঘুরে আসতে পারবো। এবং এখানে একেবারে যেটা করে সোর্স ফোর্স, শুধুমাত্র এটা ডাউনলোড লিঙ্কই দেয় না, এই সম্পর্কে টোটাল একটা ইনফরমেশন দিয়ে দেয় যে ভাই জিনিসটা কি, এই সম্পর্কে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, তারপরে এটাতে কী কী কাজ করা যায়, কী কী ফিচার রয়েছে, সব কিছু কিন্তু আপনি চাইলেই এখান থেকে দেখতে পারবেন, যেটা একদম খুব সুন্দরভাবে গোছানো থাকে, যেটা এমনকি অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যায় না, এত সুন্দর করে সাজিয়ে। আবার সে তারই সাথে আবার রয়েছে কি ইউজারদের রেটিং, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো তারপর আমি যদি ক্লিক করি, এখানে দেখুন, ওকে দেখুন এখানে এসে আমাকে বলতেছে ভাই তুমি কোন অ্যাপ্লিকেশন চাও, কারণ ওডো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তাদের কিন্তু অনেক অনেক সফটওয়্যার রয়েছে, এগুলো সবই আসলে বিজনেস সলিউশন প্রোভাইড করে। তো এগুলো নিয়ে আমি এখন কথা বলবো না। ওকে, সো সোর্স ফোর্স থেকে আপনি ওপেন সোর্স সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু আমি একটু ট্রাই করে দেখি হোয়াটসঅ্যাপ আছে কিনা। হোয়াটসঅ্যাপ আমি ক্লিক করছি, হোয়াটসঅ্যাপ এই যে ডেস্কটপ ক্লায়েন্ট আছে মনে হয়, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা। সো ইয়াস, এই যে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ক্লায়েন্ট। আচ্ছা, এটা একটু বলে রাখি ডেস্কটপ ক্লায়েন্ট জিনিসটা কি। ডেস্কটপ ক্লায়েন্ট মানে হচ্ছে ডেস্কটপে কাজ করবে এমন সফটওয়্যার, সোজা হিসাব। অর্থাৎ ক্লায়েন্ট বলতে বোঝানো হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে বোঝানো হচ্ছে যে আমরা ওই অ্যাপ্লিকেশনটা ডেস্কটপে রান করতে পারবো। তো আমরা যদি এখন ডাউনলোডে ক্লিক করি, তাহলে কি হয়? ওকে, এটা কিন্তু অফিসিয়াল না। অলরাইট, সো এটা কিন্তু হোয়াটসঅ্যাপের অফিসিয়াল না। কীভাবে বুঝলাম? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের যখন উইন্ডোজের জন্য কোনো ক্লায়েন্ট ছিল না, মানে উইন্ডোজের জন্য কোনো অ্যাপ্লিকেশন ছিল না, তখন কেউ একজন, কোনো এক ভদ্রলোক নিজ দায়িত্বে এই সফটওয়্যারটাকে বিল্ড করেছিল। তো আমরা এই যে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি, সো 2বার হয়েছে। আমি একটু ক্লোজ করে দিই, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট জিপ। সো আমরা এটা ওপেন যদি করি, এরকম একটা দেখতে পাবো। সো আমি এটা রান করব না, এটা অফিসিয়াল না, সো এটা থাকুক, ওর মতো থাকুক, জাস্ট আপনাকে দেখানোর জন্য। এই যে এটা দেখতে অনেকটা এরকম হবে, এই যে প্রজেক্ট স্যাম্পল। এই যে হোয়াটসঅ্যাপ কি আসলে এরকম না? ও মাই গড, এটা আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, সো এটা অফিসিয়াল না, আমরা বুঝতে পারলাম। তো এরকমভাবে আমরা অনেক সময় আনঅফিসিয়াল জিনিসপত্রও কিন্তু ডাউনলোড করে ফেলতে পারি। তাই আপনাকে অবশ্যই একটু পড়ে নিতে হবে সামারি, তারপর নাম, সব কিছু ঠিক আছে কিনা। এখানে লেখাই আছে দেখুন, অ্যান ওপেন সোর্স হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ক্লায়েন্ট রিটেন ইন সি শার্প। অর্থাৎ এটা কিন্তু একটা ওপেন সোর্স, কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন সোর্স না। এই যে অ্যাপ্লিকেশনটা বানিয়েছে কেউ একজন, এইটা আবার ওপেন সোর্স। আপনি চাইলে ডিজাইনটা চেঞ্জ করে নেন, করে নেন, যদি আপনার চান, আপনি করতে চান। দেখুন এখানে লেখা আছে যে দিস ইজ অ্যান এক্স্যাক্ট মিরর অফ হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ক্লায়েন্ট প্রজেক্ট হোস্টেড অ্যাট এই লিঙ্কে। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো। আচ্ছা, তারা এটা ডিলিটও করে দিয়েছে। এনিওয়ে, এই প্রজেক্ট তো এখন আর কোনো কাজে আসবে না, বুঝাই যাচ্ছে, কারণ এটা 2017 সালে লাস্ট আপডেট হয়েছে, এরপরে আর কেউই ডাউনলোড করে নাই। তারপর দেখতে পাচ্ছি আমরা যে ডাউনলোড হয়েছে এই সপ্তাহে 4 জন, মানে আমার মতো ভুল করে 4 জন হয়তো ক্লিক করে ফেলেছে। এনিওয়ে, তো এই হলো মূলত সোর্স ফোর্স। এখান থেকে আমরা চাইলে ওপেন সোর্স, এখানে শুধুমাত্র ওপেন সোর্স সফটওয়্যারগুলোই পাওয়া যায়। তো মোস্ট অফ দ্য টাইম 100% ফ্রি থাকে, আবার প্রিমিয়াম হয়। তো সেগুলো আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো। ওকে, চলুন আমরা দেখি নেক্সট ওয়েবসাইটটা। এরপরের ওয়েবসাইট হচ্ছে সফটওয়্যার ইনফর্মার। আমরা এখানে ক্লিক করি। এটাও কিন্তু অনেকটা সফটওয়্যারের মতো, একেবারে দেখুন অনেকটাই ভিজুয়ালি অনেকটা এটার সফটওয়্যারের মতোই। তো আমরা
এখানে না যে আমরা এখানে যদি লিখি হোয়াটসঅ্যাপ, আচ্ছা বারবার হোয়াটসঅ্যাপ লিখছি কেন আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে জাস্ট একটা কমন জিনিসকে বোঝানোর জন্য যে এটা এখানে আপনি শেয়ার হইতে পারে, এটা হতে পারে আপনার ভিএলসি প্লেয়ার বা এনিথিং, আপনার যে কোনো কিছু হতে পারে এখানে। সো দেখুন আমি হোয়াটসঅ্যাপ লিখলাম, ও একদম আমি এন্টারও হিট করিনি, ও একেবারে আমাকে রিয়েল টাইম কিছু সার্চ দিয়েছে, হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপ ফর হোয়াটসঅ্যাপ। এগুলো একটা সময় ছিল যখন হোয়াটসঅ্যাপ নিজে উইন্ডোজের জন্য কোনো অ্যাপ্লিকেশন বানায়নি, তখন অনেকেই নিজ দায়িত্বে প্রয়োজন মনে করে উইন্ডোজের জন্য একদম ফ্রিলি এইসব জিনিস বানিয়েছিল। এখন আর এগুলো ইউজ করা হয় না, একটাও না। আমরা এই যে এটাতেই যাই, হোয়াটসঅ্যাপ অফিসিয়ালটা, এটা কিন্তু অনেক সময় আপনার একটু বেগ পেতে হতে পারে। অফিসিয়ালটা না ডাউনলোড করে আপনি হয়তো বা ভুয়া একটা ডাউনলোড করে ফেলেছেন, মানে ওয়াইড হওয়ার কিছু নাই, খুঁজতে থাকবেন তাহলে অফিসিয়ালটা পেয়ে যাবেন। মোস্ট অফ দ্য কেসে প্রবলেম হয় না, তারপর যদি হয়ে যায় আপনার ভয়ের কিছু নেই, জাস্ট কিপ ডিসকভারিং। আচ্ছা, এখানে দেখুন লেখা আছে ট্রাস্টেড। এটা ওটা ব্যাপার যে এখান থেকে যারা ডাউনলোড করেছে হোয়াটসঅ্যাপ তাদের একটা রেটিং কিন্তু এখানে আছে প্রায় 1184টা। লেটেস্ট ভার্সন আছে এখানে, আমরা যদি চাই পুরনো ভার্সনগুলোও মনে ডাউনলোড করতে পারবো। দেখি, হ্যাঁ এই 3টা ভার্সন এখানে দেখা যাচ্ছে। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই যে ব্যাপারটা, এটাই আমি এতক্ষণ খুঁজছিলাম যে অফলাইন ইনস্টলার। তার মানে আমি যদি এখানে ক্লিক করি দেখি কি হয়। ওকে, সুইচ লাইট নো, আচ্ছা ও আমাকে বলতেছে যে সফটওয়্যার ইনফরমার একটা ডেস্কটপ ক্লায়েন্ট আছে, মানে সফটওয়্যার ইনফরমারেরই একটা সফটওয়্যার আছে, যেটা আসলে মেইনলি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এরকমই দেখতে হবে, কাইন্ড অফ কি বলা, যেটা স্টোর, অ্যাপ স্টোর। তো আমার দরকার নাই, নো, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, লেখা থাকবে যে ডাউনলোডিং লেটেস্ট ভার্সন ফ্রম সফটওয়্যার ইনফরমার। ওকে ফাইন, এই যে দেখুন এখন যেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে এটা কিন্তু একদম অফিসিয়াল, একদম জানুয়ারির 21 তারিখে এটা আপনার আপডেট হয়েছে লাস্ট, 156 MB। সো অফিসিয়াল ক্লায়েন্ট, এটাকেই বলা হয় অফলাইন ইনস্টলার। এইটা ইনস্টল করতে কিন্তু আপনার কোনো প্রকার নেটের দরকার নাই, আপনি যখন তখন চাইলে এটাকে ইনস্টল করতে পারবেন। এবং এটাই হচ্ছে .exe ফাইলটা, দেখুন কি লেখা আছে .exe। এই ফাইলটাই হচ্ছে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য ইউজ করব, মানে প্রথমবার যেটা নামে, তো প্রথমবার হচ্ছে এটা নেমেছে। আবার শেয়ার ইটের বেলাও কিন্তু এটাই হয়েছে। তো আমরা পরবর্তী লেসনে এই হোয়াটসঅ্যাপ এবং শেয়ার ইট ইনস্টল করে দেখাবো ইনশাল্লাহ। এছাড়াও আরও কিছু ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে, যেমন ফাইল হিপ্পো, ডাউনলোড, উইনারো। আমি এগুলো একটু দেখাচ্ছি অল্প অল্প করে। দেখুন এগুলো একদম একই রকম, যে প্রত্যেকটারই কিন্তু কিছু ক্যাটাগরি থাকবে। ধরেন ডেস্কটপে যদি আমি ক্লিক করি তাহলে ডেস্কটপ রিলেটেড যে অ্যাপ্লিকেশন সেগুলো দেখাবে। আবার যদি এফটিপি ক্লায়েন্টে ক্লিক করি, মানে প্রত্যেকটা ক্যাটাগরিতেই তাদের কিছু না কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। শুধু কিছু না কিছু না, মোটামুটি যত ট্রাস্টেড ভালো ভালো অ্যাপ্লিকেশন আছে সবই আপনি এখানে পাবেন। তো আমি এখানেও একটু হোয়াটসঅ্যাপটাকে সার্চ করি, হোয়াটসঅ্যাপ। দেখুন এখানেও কিন্তু অনেক ধরনের আগের অ্যাপ্লিকেশনও আছে, আর নতুনটা যেটা অফিসিয়াল সেটাও আছে। এই যে লেখাই আছে হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেশন এবং ফ্রি। সো আমি এখানে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু পূর্ণ ভার্সনও আছে, কখনো যদি প্রয়োজন হয় আপনি পূর্ণ ভার্সন ডাউনলোড করতে পারবেন। আর লেটেস্টটা হলে এখানে। সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, সো ফাইল হিপ্পো আপনাকে যেটা করলো, এটাও আমাকে সফটওয়্যারের মতো অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসলো, যেটা আমি চাইনি, আমি চেয়েছিলাম অফলাইন ইনস্টলার। তার মানে কি বোঝা গেল, অফলাইন ইনস্টলার আপনি পেয়ে যাবেন সফটওয়্যার ইনফরমার থেকে। আরও অনেক ওয়েবসাইট আছে, আপনি সিম্পলি যদি আপনি লেখেন হোয়াটসঅ্যাপ, বানান ভুল, আচ্ছা সমস্যা নেই, অ্যাপ অফলাইন ইনস্টলার, তাহলে আপনি দেখতে পাবেন যে ফাইল হর্স, এটাও একটা ভালো ওয়েবসাইট। এগুলো সব কিছু কিন্তু ট্রাস্টেড না, সাবধানে থাকবেন। এগুলো এই যে এগুলো কিন্তু পরিচিত না খুব একটা। কিভাবে বুঝবেন, আচ্ছা আমি একটু ঢুকিয়ে দেখাচ্ছি আপনাকে কীভাবে বুঝবেন এগুলো ট্রাস্টেড না। এই যে ওয়েবসাইটটা দেখলেই বোঝা যাচ্ছে যে খালি অ্যাড আর অ্যাড, এবং মানে এটা একেবারেই প্রফেশনাল কোনো ভাইব না। দেখুন কোনো রকম কোনো একটা ওয়েবসাইট থেকে কপি করে এখানে দিয়ে দিয়েছে। সো আপনি চাইলে এখানে ডাউনলোড করতে পারবেন, বাট আমি বলবো না। যদিও এখানে কি করেছে ওরা, অফিসিয়াল ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেই মাইক্রোসফট স্টোরটাই ওপেন হবে। তারপরও যেই ওয়েবসাইটগুলো আপনার অপরিচিত মনে হবে, যেগুলো আমি দিলাম এগুলো এনাফ, একেবারেই পাচ্ছেন না কোনো একটা অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করবেন, 2-3টা ডাউনলোড করবেন, ভয়ের কিছু নেই। যদি মনে হয় যে সাসপিশিয়াস কিছু, সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম ব্রাউজারই আপনাকে অ্যালার্ট করবে যে ভাই আপনি যেখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন এটাতে ভাইরাস আছে বা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হতে পারে এখান থেকে। কিংবা অনেক সময় হবে কি, ডাউনলোড হওয়ার সময় বলে দেবে যে ভাই এটাকে ডাউনলোড করেছি কিন্তু আমি এখানে না রাখি, তখন আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে মূলত ব্যাপার, আমরা কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার খুঁজে পাবো। যে ওপেন সোর্সের জন্য আমরা সোর্স ফোর্সে আসবো, সফটওয়্যার ভালো ছিল, তারপরে হচ্ছে আমাদের যেইগুলো অন্যান্য। তো যেটা সফটওয়্যারকে অফলাইন ইনস্টলার হোয়াটসঅ্যাপের জন্য পাইনি বলে এমন না যে কারোর জন্যই পাবো না, অন্যদের জন্য কিন্তু
অফলাইন ইনস্টলার পাওয়া যেতে পারে যদি সেই অ্যাপ্লিকেশন নির্মাতা এটাকে অ্যালাউ করে মোটামুটি এক্সপ্লিসিটলি, সেক্ষেত্রে আমরা পারবো। কেমন? তো এবার আমরা আবার চলে যাই আমাদের প্রেজেন্টেশনে। অলরাইট, এরপর রয়েছে ডাউনলোড এবং উইনরো, এটাও একটু দেখি। এটাও খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট ডাউনলোড। সো এটার যদিও ডাউনলোড লেখা, কিন্তু আসলে মূল ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে এরকম যে download.cnet.com। ওকে, অনেক পুরনো একটা ওয়েবসাইট, অনেক সফটওয়্যার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখানেও লিখি হোয়াটসঅ্যাপ, লিখে এন্টার দিলাম, এই যে হোয়াটসঅ্যাপ চলে এসেছে। এইটা একটু কনফিউজিং, দেখেন এখানে লিখেছে হোয়াটসঅ্যাপ, উইন্ডোজের লোগো দিয়েছে বাট হোয়াটসঅ্যাপের লোগো নাই। এটা আমার জন্য একটা প্যারা হয়ে যেতে পারে অনেকের জন্য, যে আচ্ছা ভাই কোনটা নামাবো। আবার এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ ফর উইন্ডোজ 10, হোয়াটসঅ্যাপ ফর হোয়াটসঅ্যাপ, আল্লাহ জানে এই জিনিসটা কি। হোয়াটসঅ্যাপ ওয়েব, ওকে ফাইন, ওয়েবের জন্য আমার মনে হয় না এখান থেকে নিতে হবে, বাট ঠিক আছে আমরা এখানেই যাই, হোয়াটসঅ্যাপ উইন্ডোজ। ওকে, আচ্ছা হোয়াটসঅ্যাপের বিভিন্ন ইনফরমেশন দিল আমাকে, দেওয়ার পর ওকে রিভিউটাও দেখালো, এরপর আমাকে ভিজিট সাইট। তো যেই জিনিসের ডিরেক্ট লিঙ্ক তার এখানে নাই, সেখানে আমরা কি যেটা করবে ও সাইটে পাঠিয়ে দিবে। তবে দেখুন এখানে একটা কাজ করেছে, ও একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করেছে আমাকে। আমি যদি কখনো ভুলেও ফ্রি ডাউনলোডে ক্লিক করি, আসলে কিন্তু হোয়াটসঅ্যাপ ডাউনলোড হবে না, হয়ে যাবে অ্যাভাস্ট, এই অ্যান্টিভাইরাস ডাউনলোড হয়ে যাবে। সো আমি যেটা করবো একটু মানে ভালো করে পড়বো আশেপাশে কী লেখা আছে, অন্য কোথাও কি ডাউনলোড লিঙ্কটা আছে না অন্য কোনোভাবে আমি ডাউনলোড করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচেই লেখা আছে নো থ্যাঙ্কস, আই উইল কন্টিনিউ ডাউনলোডিং। ফাইন, আমি ক্লিক করি এখানে, দেখুন নিয়ে এলো আমাকে হোয়াটসঅ্যাপে। অলরাইট, সো উইনরোতে যদি যাই, এটা কিন্তু একেবারেই থার্ড পার্টি একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা উইন্ডোজের জন্য বেশ কিছু চমৎকার চমৎকার ছোটো ছোটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবো। যেমন ধরুন পার্সোনালাইজ প্যানেল, সেখানে যাই, এটা উইন্ডোজ 10-এর জন্য যদিও, এটা দিয়ে এই জিনিসগুলো করা যাবে। সো ওকে, আর কি আছে এখানে, স্টার্টআপ সাউন্ড এনেবলার, উইন্ডোজ 8, এগুলো অনেক আগেই বানানো হয়েছিল এই অ্যাপ্লিকেশনগুলো। সো আপনি চাইলে এখানে ছোটো ছোটো কিছু কাজ হয় যেটা আপনি এখানে এসেও কাজ করতে পারবেন, কারণ এই ওয়েবসাইটটা মোটামুটি তুলনামূলকভাবে অনেক সেফ। আমি একটা সেফ সোর্স হিসেবে এটাকে আইডেন্টিফাই করলাম। তো আপনি চাইলে এখান থেকেও প্রয়োজনীয় কিছু জিনিস ডাউনলোড করতে পারবেন। তবে এটা কিন্তু এই যে সফটওয়্যার বা ডাউনলোড বা ফাইলস হর্সের মতো কোনো কিছুই না। আমি জাস্ট একটা অনারেবল মেনশন হিসেবে এটা তুলে ধরলাম। এখানে জাস্ট কন্টেক্সট মেনু টিউনার, মানে ছোটো ছোটো কাজ করার জন্য ছোটো ছোটো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনগুলো ওরা বিল্ড করে আবার সেটা শেয়ার করে। একটা সময় আমি নিজেও ইউজ করতাম এই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে ডাউনলোড করে, যখন আমি উইন্ডোজ 8 ইউজ করতাম বা উইন্ডোজ 10 ইউজ করতাম। এখন আর প্রয়োজন হয় না খুব একটা। তারপরও আমি আপনাকে চিনিয়ে রাখলাম, যদি আপনারা ওই ভার্সনের কোনো উইন্ডোজ ব্যবহার করে থাকেন, এটা কাজ করলেও করতে পারে। অলরাইট, আমরা একে একে 6টা থার্ড পার্টি সোর্স দেখে ফেললাম যেখান থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করতে পারি, যে কোনো সফটওয়্যার। ইয়েস, যে কোনো সফটওয়্যার বলা যায়, কিছু কিছু ক্ষেত্রে বলা নাও যেতে পারে। অনেক সফটওয়্যার যে সেখানে থাকবে এমন কোনো কথা নাই। স্পেশালি ভালো ওয়েল নন সফটওয়্যারগুলো, যারা যে কোম্পানিগুলো সিরিয়াস তাদের সফটওয়্যার নিয়ে, সেগুলো আপনি পাবেন এই ওয়েবসাইটগুলোতে। এরপরও একটা সফটওয়্যার কালেকশনের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে পাইরেটেড সোর্স। দেখেন, প্রথম কথা হচ্ছে ফার্স্ট পার্টি সোর্স হচ্ছে সবচেয়ে সেফ। আমি আবার বলছি, ফার্স্ট পার্টি সোর্স সবচেয়ে সেফ। এখান থেকে কোনো কিছু আপনি ডাউনলোড করলে নিঃসন্দেহে সেটা ব্যবহার করতে পারেন, ভাইরাস থাকার সম্ভাবনা নাই বললেই চলে, যদি না আপনার ব্রাউজারে অন্য কোনো স্ক্রিপ্ট, ম্যালিশিয়াস স্ক্রিপ্ট চালিয়ে থাকে হ্যাকাররা। তাছাড়া এখান থেকে কোনো রিস্ক নাই। আর থার্ড পার্টি সোর্সে আমরা দেখলাম কিছু কিছু ওয়েবসাইট আমাকে ডিরেক্টলি ডাউনলোড করতে দিচ্ছে অফলাইন ইনস্টলার প্রয়োজন হবে, যে আপনার নেট নাই বাট আপনি চাচ্ছেন এটা ইনস্টল করতে। সেক্ষেত্রে আপনি অফলাইন ইনস্টলার পাওয়া যাবে যেই সাইটগুলো, সেগুলো ঘুরবেন। যেমন ধরুন আমরা সফটওয়্যার ইনফর্মার পেলাম, এরকম আরও অনেক আছে। জাস্ট লিখতে হবে ওই সফটওয়্যার নামটা গুগলে, তারপর লিখবেন যে অফলাইন ইনস্টলার ডাউনলোড, দ্যাটস ইট। তাহলে দেখবেন যে অনেক ওয়েবসাইট চলে আসছে, এবং সেখান থেকে যেটা আপনার সবচেয়ে ট্রাস্টেড মনে হবে সেটাতে আপনি যাবেন। এবং এটা কিন্তু একদিনের না, এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আপনি যত প্র্যাকটিস করবেন এই ডাউনলোড করা নিয়ে, ততই দেখবেন যে আপনি আস্তে আস্তে চিনে ফেলছেন যে কোনগুলো তুলনামূলকভাবে সেফ। তো থার্ড পার্টির মধ্যে আরেকটা রয়েছে পাইরেটেড সোর্স, যেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আনসেফ। সো আপনাকে এটা কিন্তু নিজ দায়িত্বে দেখে নিতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি নিজেও অনেক আনসেফ ওয়েবসাইট থেকে ডাউনলোড করি, তার মধ্যে জাস্ট আমি যেটা সবচেয়ে কম্পারেটিভলি সেফ সেটাকে বলবো ফাইলসিয়ার। অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাই আমি এই অ্যাডোবির প্রিমিয়াম ডাউনলোড করতে চাই, বা এইটা ডাউনলোড করতে সেটা ডাউনলোড করতে চাই, কিন্তু আমি তো টাকা পয়সা নাই, আমি তো কিনতে পারছি না। সো আমাকে কি কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কি না। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কখনোই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার পক্ষে না। যখন গরিব
তখন আপনাকে অনেক ডিসিশন নিতে হয়, বাট চেষ্টা করবেন, আমি আপনাকে যে রিকোয়েস্ট করছি আপনি চেষ্টা করবেন সব সময় কোনো একটা অ্যাপ্লিকেশনের একদম কিনে ব্যবহার করতে অথবা তার ফ্রি ভার্সনটুকু ইউজ করতে, অথবা তার ওপেন সোর্স যেটা একদম 100% ফ্রি তেমন কোনো অল্টারনেটিভ ইউজ করতে। তারপর আমি আপনাকে দেখিয়ে রাখছি, এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আমি আগেই বলে রাখলাম, আপনি পাইরেটেড সফটওয়্যার না পারতে ইউজ করবেন না। শিক্ষামূলক কোনো কাজের জন্য ইউজ করলে সেটা ভিন্ন কথা, যে দেখলাম কেমন আছে জিনিসটা বাট আমি কিনবো, তাহলে সেটা ভিন্ন কথা। তারপর আমি সাপোর্ট করছি না যদি না ওই অ্যাপ্লিকেশন নির্মাতা আপনাকে ফ্রি ট্রায়াল অফার করে। তারপরও প্র্যাকটিসের জন্য আপনি কখনো কখনো একদম বাধ্য হয়ে গেলে আপনি ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনার ইথিক্স যদি বলে করি করেন, না বললে করেন না, ইটস আপ টু ইউ। সো কম্পারেটিভলি সেফ আছে ফাইলসিয়ার। এখান থেকে আমি প্রচুর সফটওয়্যার ডাউনলোড করতাম একটা সময়, এখনও কখনও যদি প্রয়োজন হয় আমি করি। তো এখানেও কিন্তু আপনি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড এবং গেমস এই ক্যাটাগরিগুলো পাবেন। আর এখানে ক্যাটাগরি রয়েছে, আমি ক্যাটাগরিতে ক্লিক করলেও এখানে দারুণ দারুণ সব ক্যাটাগরি পেয়ে যাব। এই যে এগুলো হচ্ছে উইন্ডোজের জন্য। তো আমি যদি অ্যান্টিভাইরাস সিকিউরিটিতে ক্লিক করি, দেখুন এখানেও বেশ কিছু অ্যান্টিভাইরাসের নাম নিয়ে এসেছে। আচ্ছা, ধরুন আমি এখানে সার্চ করি হোয়াটসঅ্যাপ, এখানে আমার মনে হয় না হোয়াটসঅ্যাপ পাবো। হ্যাঁ, দেখুন হোয়াটসঅ্যাপের কোনো অফিসিয়াল ভার্সন কিন্তু আমি এখানে পাইনি। পাওয়ার কথা না, কারণ এখানে সেগুলোই তারা রাখে যেগুলো পাইরেটেড করা, মানে ক্র্যাক করা। সো পাইরেটেড সফটওয়্যারগুলো, সো হোয়াটসঅ্যাপে এমনিতেই ফ্রি, এটাকে তো পাইরেট করার কিছু নাই। সো যেগুলো ফ্রি না, টাকা দিয়ে কিনতে হয়, তো সেই সফটওয়্যারগুলোকেই ওরা ক্র্যাক করে যেন আপনাকে আর টাকা দিয়ে কিনতে না হয়। কিন্তু এটা একেবারে অবৈধ একটা পন্থা, আপনাকে সাবধান থাকতে হবে। এনিওয়ে, আপনি যখন এখানে সার্চ করবেন, ধরুন আমি সার্চ করলাম অ্যাডোবি কোনো একটা প্রোডাক্ট, ওকে। সো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি উইন্ডোজে আছেন, যে না আপনি উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করেন, আপনি তখন এই যে উইন্ডোজে ক্লিক করলে যেটা হবে, কেবল আপনাকে উইন্ডোজ ভার্সনটাই সর্ট করে দেখাবে। তারপর আপনি দেখতে পাবেন যে সব সর্ট হয়ে গিয়েছে, এবং সেটা সাইজ দেখতে পাবেন এবং রেপুটেশনটাও দেখতে পাবেন। এবং এখানে দেখুন লেখা আছে প্রি অ্যাক্টিভেটেড, তার মানে হচ্ছে এটাকে আপনার অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা নেই, আপনি এটা ডাউনলোড করবেন আর ইউজ করা শুরু করবেন। তো এখান থেকে কীভাবে ডাউনলোড করতে হয়, ধরুন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করব, আমি এখানে ক্লিক করব। এরপরে দেখুন 3টি লিঙ্ক রয়েছে, ডিরেক্ট ডাউনলোড, ফাস্ট ডাউনলোড আর হচ্ছে ডাউনলোড টরেন্ট। আমি একটু দেখি অ্যাড ব্লকারটাকে অন, আচ্ছা অ্যাড ব্লকারটা অন আছে, আমি একটু অফ করি। অফ করে দেখি এখানে কয়টা অ্যাড দেখায়, যেটা আমাদের জন্য কনফিউজিং হতে পারে। ওকে ফাইন, এখানে একটা অ্যাড যদি থাকেও আপনি নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন যে ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক রয়েছে একটা ফাস্ট ডাউনলোড রয়েছে। ফাস্ট ডাউনলোড করার জন্য আবার আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, ওয়েবআরএক্স নামে। এটা একদম ইজি, আমি যদি ফার্স্টে ক্লিক করি তখন দেখবেন এরকম একটা আসবে, বলবে যে ভাই আপনি আমাদের এক্সটেনশন, এটা হচ্ছে ব্রাউজার এক্সটেনশন, যেটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। ব্রাউজার এক্সটেনশনটা ইনস্টল করতে হবে, তারপরে আপনাকে তুলনামূলকভাবে ফাস্ট স্পিডে এটা ডাউনলোড করতে দিবে। আর যদি চান যে না ঠিক আছে যেভাবে আছে সেভাবে আপনি ডাউনলোড করতে পারেন। আর একটা হচ্ছে টরেন্ট, যেটা নিয়ে আমি হয়তো পরে কথা বলবো। তো আমি ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করছি, এই যে এখানেও অ্যাড দেখাচ্ছে। সো এখানে আপনার অ্যাড দেখালেও সমস্যা নেই, এটা তুলনামূলক বোঝা যায় যে ফাইল সিয়ার থেকে ডাউনলোড করতে হলে যে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং, এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আমি এখন এখানে ক্লিক করবো। এখানে কিছুটা টাইম সেকেন্ড নিয়ে নেবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি, ফাইল সিয়ার তাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর যেই জিপ ফাইলটা থাকে সেখানে একটা পাসওয়ার্ড সেট করে দেয়। এটা ভালো, পাসওয়ার্ড সেভ করে থাকলে মানে ভাইরাস বা অন্যান্য বিষয় থেকে তারা সেভ থাকবে এবং প্যাকেজগুলো একসাথে রাখা যায়। এটা নিয়ে আমি পরে কথা বলছি। জিপ ফাইলের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3, খুব সহজে মনে রাখা যায়। তো আমি যদি এখানে ক্লিক করি, আরেকটা অ্যাড দেখাচ্ছে, ওই যে আমি অ্যাড ব্লকারটাকে অফ করেছি, অ্যাড ব্লকারটা অন করলে কিন্তু এগুলো কিছুই দেখাবে না। তো এটা কিন্তু তাদের ইনকামের মাধ্যম। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড হচ্ছে, 2 GB ডাউনলোড হচ্ছে। তখন আমি ভিতরে গিয়ে তারপর ইনস্টল করব। তো এটা কীভাবে ইনস্টল করবো আমি হয়তো পরের লেসনে দেখাবো, যে যেগুলো ডাউনলোড করলাম সেগুলো কীভাবে ইনস্টল করতে হয়। তো যদি এটা ডাউনলোড হয়ে থাকে তাহলে আমি এটাও দেখাবো। সো এই হচ্ছে মূলত ফাইল সিয়ার থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার রাস্তা। আমি আবার দেখাচ্ছি, ধরুন আপনি এখানে সার্চ করছেন অ্যাডোবি রিডার, পেয়ে গিয়েছি যেটা চাচ্ছিলাম সেটাই, যে অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার। সো এটা যদি চান আপনি ডাউনলোড করতে, সেম একই রাস্তা, ডিরেক্ট ডাউনলোড। এখানে আবার আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি, সফটওয়্যার কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার বলবো না, অনেক কোম্পানি তাদের সফটওয়্যারের জন্য 2টি ভার্সন অফার করে, একটা হচ্ছে 64 বিট, একটা হচ্ছে 32 বিট। সো আপনার কম্পিউটার যদি 64 বিটের হয়ে থাকে, আই মিন অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয়ে থাকে, আপনি সবসময় চেষ্টা করবেন 64 বিটের অ্যাপ্লিকেশনটাই ডাউনলোড করে ব্যবহার করতে। আর যদি 32 বিটের হয়ে থাকে সেক্ষেত্রে 32 বিট, ওকে। টিক চিহ্ন দেওয়াই আছে 64 বিট, সো আমি এটাকে চেঞ্জ করবো না, না করে আমি ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
সো এই হচ্ছে ফাইল শেয়ারের ব্যাপারটা। ফাইল শেয়ারের এগুলোর প্রত্যেকটার মধ্যে দেখবেন যে ক্র্যাক, প্যাচ, ফাইল থাকে, সেগুলো দিয়ে এগুলো কাজ করতে হয়, যেটা আমি পরে এক সময় দেখাবো যে সেগুলো কীভাবে কাজ করতে হয়, মানে ইনস্টল করতে হয় এবং ক্র্যাক প্যাচ করতে হয়। এই ছিল কম্পারেটিভলি সেফ ফাইল শেয়ার। ফাইল শেয়ার থেকে ডাউনলোড করার পরেও দেখা যাবে যে অ্যান্টিভাইরাস বলছে যে ভাই এটার মধ্যে ভাইরাস আছে, আপনি এটাকে রিমুভ করেন, এই সেই। তবে মোস্ট অফ দ্য টাইমে যেটা হয়, ওদের যে ক্র্যাক প্যাচগুলোকেই ওরা ভাইরাস হিসেবে আইডেন্টিফাই করে এবং সেই ক্র্যাক প্যাচ ফাইলের সাথে কিন্তু সত্যি সত্যি ম্যালওয়্যার থাকে। তাই আমি আবার বলছি, যদি কখনো, এটা শুধুমাত্র ফাইল শেয়ার না, আপনি যে কোনো পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করেন না কেন, সেখানে কিন্তু আপনার চরম মূল্য দিতে হতে পারে। তাই আবার বলছি, সাবধান থাকুন। আর একটা হচ্ছে আনসেফ, যে ফাইল শেয়ারও পেলেন না, এখানেও পেলেন না কোনো একটা সফটওয়্যারের ক্র্যাক ভার্সন বা কিছু একটা, এগুলো কিন্তু পাইরেটেড ভার্সন বলছি, আমি আবার বলছি পাইরেটেড ভার্সনের জন্য আপনারা টরেন্ট সাইটে যেতে পারেন। ক্র্যাক প্যাচিং নামে একটা ওয়েবসাইট আছে, কারেন্ট পিসি নামে আছে, এইরকম ক্র্যাকিং প্যাচিং নামের ওয়েবসাইট বা কারেন্ট পিসি নামের ওয়েবসাইট, এই টাইপের ওয়েবসাইট অসংখ্য আছে। আপনি জাস্ট যদি লেখেন কোনো একটা সফটওয়্যারের ক্র্যাক ভার্সন, চলে আসবে। যেমন ধরুন আইডিএম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো আমি যদি লিখি এখানে আইডিএম ফ্রি ডাউনলোড, আসলে আইডিএম কিন্তু ফ্রি না, কিনতে হয়। দেখুন প্রথম যখন আমি লিখলাম আইডিএম ফ্রি ডাউনলোড, আইডিএম এর অফিসিয়াল ওয়েবসাইটেই এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্র্যাকিং সিটি এটা একটা এসেছে। আমি যদি এখানে যাই, দেখুন এটা কিন্তু একটা জাস্ট নর্মাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মতো বানিয়ে রেখেছে তারা, এবং এখানেও ডাউনলোড করতে দিচ্ছে। এই যে এখানেও তারা পাসওয়ার্ড দিয়ে রেখেছে 123। সব ওয়েবসাইটে কিন্তু পাসওয়ার্ড 123 না, ডিফারেন্ট হতে পারে, আবার কখনো কখনো কোনো পাসওয়ার্ডই থাকবে না। এবং সেক্ষেত্রে প্যাচিংটা কীভাবে করতে হবে, অ্যাক্টিভেট কীভাবে করতে হবে, সেই পদ্ধতিটাও তারা লিখে দেয় এবং এখানে ডাউনলোড করতে হয়। তো এই সাইটগুলো কিন্তু তুলনামূলকভাবে কম সেফ। আবার বলছি, এখান থেকে ভাইরাস ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সাইটগুলো থেকে। তাই এগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। না পারতে এইসব সাইট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন না, একবারে না পারতে। এই আর কি, যেগুলো বললাম, যেগুলো আমার অফিসিয়াল না, ফার্স্ট পার্টি না, সেগুলো সবই থার্ড পার্টি। থার্ড পার্টির মধ্যে সেফ হচ্ছে এগুলো, আরও অনেক আছে, হাজার হাজার আছে, আমি জাস্ট কিছু অনারেবল মেনশন দিলাম। আর বাকিটা যতগুলো আছে সবই হচ্ছে পাইরেট সোর্স। আচ্ছা, টরেন্ট সাইটের ব্যাপারে একটু না বললেই নয়। টরেন্ট ডাউনলোড করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের টরেন্ট ক্লায়েন্ট লাগে। তো আমি এটাও একটু দেখায় দিই। সেটা হচ্ছে পাইরেট বে আছে একটা, খুবই নাম করা, এই যে পাইরেট বে, প্রক্সি পাইরেট অনেক আছে এগুলো, আসলে এগুলোর নামে যে টরেন্ট ডাউনলোড আছে। সো আমি যদি এখানে লিখি টরেন্ট সাইটস, অনেক সাইট চলে আসবে, দেখেন এই যে অনেক সাইট আছে। সো আমি যদি কোনো একটাতে যাই, যে 25 টরেন্ট সাইটগুলোতে সবসময়ই পাইরেটেড জিনিসপত্র পাওয়া যায়, অর্থাৎ মুভিও থাকে, গেমস থাকে, সফটওয়্যার থাকে, সব থাকে। তো এখানে একটা লিস্ট দিয়েছে তারা, যে পাইরেট বেকে 1 নম্বরে রেখেছে তারা। আমি যে এইখানে যাই, ওকে, ওয়েবসাইটে গেলাম। এদের ওয়েবসাইটের এক এক সময় এক এক রকম থাকবে আপনার ইউআরএলটা। 2 দিন পর পর এই সাইটের উপর অ্যাটাক হয়, অর্থাৎ নিষিদ্ধ করা হয়, আবার এরা নতুন একটা ডোমেইনে চলে আসে। এই হচ্ছে তাদের কাজ। এনিওয়ে, সো এই হচ্ছে পাইরেট বে থেকে নামানোর একটা প্রসেস ওরা বলে দিয়েছে, যে আপনি ভিপিএন অন করবেন, তারপরে হচ্ছে এইভাবে করে পাইরেট ফাইল থেকে ডাউনলোড করতে হয়। এটা একদম প্রসেসটা দেওয়া আছে, আপনি দেখতে পারেন। আর যদি আমার সুযোগ হয়, তাহলে পাইরেট সাইট থেকে কীভাবে ডাউনলোড করতে হয় টরেন্ট ফাইল, সেগুলো হয়তো আমি কোনো এক সময় দেখাবো, বাট এই লেসনে আর না। অলরাইট, সো আমরা পাইরেটের সোর্সগুলো দেখে ফেললাম, আমরা তুলনামূলকভাবে সেফ সোর্সগুলো দেখলাম। এই সোর্সগুলো কিন্তু অফিসিয়াল বলবো না, বলবো অবৈধ না। এরা মোটামুটি প্রমোট করছে এই অ্যাপ্লিকেশনগুলো, কিন্তু পাইরেটেড যেগুলো, সেগুলো কিন্তু প্রমোটের বদলে যেটা করছে, এই কোম্পানিগুলো ক্ষতি করছে। আচ্ছা, সো এই ছিল ক্লোজ সোর্স অ্যাপ্লিকেশনগুলোর পাওয়ার রাস্তা। তার মানে আমি আবার একটু রিক্যাপ করছি, ইনস্টল করতে হবে এমন কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ডাউনলোড করতে চান ক্লোজ সোর্সগুলোর মধ্যে, ফার্স্ট পার্টি যদি চিন্তা করেন, মানে একদম আপনি সবচেয়ে সেফ, সেফেস্ট, তাহলে আপনাকে মাইক্রোসফট স্টোর কিংবা ওই অ্যাপ্লিকেশনের অফিসিয়াল স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। অন্যথায় আপনি চাইলে থার্ড পার্টি সোর্সের মধ্যে সেফ যেগুলো আছে সেখানে ডাউনলোড করবেন। আর যদি সেই অ্যাপ্লিকেশনটা কিনতে হবে এবং আপনার সেই টাকা পয়সা নাই, বাট আপনাকে ট্রাই করে দেখতে হবে, সেক্ষেত্রে যদি আপনার ইথিক্স বলে বা ইথিক্সে বাধাগ্রস্ত না হন, সেক্ষেত্রে আপনি এই যে পাইরেটেড সোর্সগুলো থেকে ডাউনলোড করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এরপর রয়েছে ওপেন সোর্সের বেলাও কিন্তু ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি থাকে। ওপেন সোর্সে ম্যাক্সিমাম টাইমেই ফার্স্ট পার্টি সোর্সগুলো হয় মাইক্রোসফট স্টোর, অফিসিয়াল ওয়েবসাইট এবং গিটহাব। অধিকাংশ সময় গিটহাব হয়। গিটহাব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সফটওয়্যার নির্মাতারা তাদের সফটওয়্যারের প্রোগ্রামের যে ফাইলগুলো রয়েছে বা
প্রোগ্রামিং ফাইল, তারপর হচ্ছে কোড ইত্যাদি ইত্যাদি এগুলো ম্যানেজ করে। এটা আসলে ডিফারেন্ট ডিসকাশন, এটা নিয়ে আসলে কথা বলবো না। বাট গিটহাব থেকে পাওয়া যাবে, তারপরে হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে, মানে ওপেন সোর্স বাট অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবার কী হবে যে মাইক্রোসফট স্টোর থেকেও অনেক অ্যাপ্লিকেশনের পাওয়া যাবে। এই যেমন ধরুন ভিএলসি প্লেয়ারটা কিন্তু ওপেন সোর্স একটা সফটওয়্যার। তো আমরা চাইলে কিন্তু ভিএলসি প্লেয়ারটাকে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, আবার ভিএলসি প্লেয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবো। তবে গিটহাবে খুব সম্ভবত আমার জানা নাই গিটহাবে ভিএলসি প্লেয়ারে থাকে কিনা। বাট অনেক অ্যাপ্লিকেশন রয়েছে ওপেন সোর্স, অনেক অনেক হাজার হাজার লাখ লাখ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো কিন্তু হোস্ট হয় গিটহাবের মধ্যে, মানে গিটহাবে রেখে দেয় ডেভেলপাররা, ওখান থেকে মানুষ ডাউনলোড করে নেয়। আচ্ছা, তার মধ্যে একটা এক্সাম্পল দেই আমি গিটহাব থেকে ডাউনলোড করার, প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি গিটহাব থেকে কীভাবে ডাউনলোড করে। draw.io অ্যাপ্লিকেশনটার নাম, draw.io ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড লিখলাম। ওকে, এই যে ডেস্কটপ অ্যাপ লেখা আছে, আমি ডেস্কটপ অ্যাপে গেলাম। এই যে ডাউনলোড লিঙ্ক দিয়েছে একটা ওরা, ডাউনলোড অ্যান্ড ইনস্টল draw.io ডেস্কটপ অ্যাপ। ওকে ফাইন, আমরা ডেস্কটপ অ্যাপে যেহেতু ডাউনলোড করবো আমরা এখানে ক্লিক করছি। দেখুন কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে এসেছে github.com এ। এখানে কিন্তু একটু ট্রিকি হতে পারে, অনেক সময় আপনি দেখবেন যে ইনস্টলের লিঙ্ক রয়েছে একদম নিচে, অনেক সময় এখানে, অনেক সময় উপরের দিকে, এক এক সময় এক এক রকম, এক একটা অ্যাপ্লিকেশনের জন্য হইতে পারে এক এক রকম, আবার অনেক সময় একদম সেম টু সেম থাকতে পারে। আচ্ছা, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লিনাক্সের জন্য রয়েছে 1 2 3টা, এই 3টা প্যাকেজ। ম্যাকের জন্য আছে, উইন্ডোজে নো ইনস্টলার, এই যে পোর্টেবল, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের তারা পোর্টেবল একটা ভার্সন অফার করছে, নো ইনস্টলার মানে কোনো ইনস্টল করতে হবে না। আর একটা হচ্ছে কি উইন্ডোজ ইনস্টলার, তার মানে উইন্ডোজে ইনস্টল করতে হবে এমন একটা ভার্সন। তার মানে এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হচ্ছে। ওকে, সো এভাবে করে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি এই যে draw.io ইনস্টলার আর নো ইনস্টলার দুটোই ইনস্টল করছি, সরি ডাউনলোড করছি, যেন নেক্সট লেসনে আমি এটাকে আপনাকে দেখিয়ে দিতে পারি কিভাবে নন ইনস্টলার অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করতে হয়, আই মিন মানে পোর্টেবল সফটওয়্যারগুলো কীভাবে ব্যবহার করতে হয়। দেখুন দুটোরই কিন্তু .exe ফাইল রয়েছে। এটা যখন আমি ইনস্টল করব তখন হবে কি, সি ড্রাইভে, অর্থাৎ যেখানে আমি উইন্ডোজ ইনস্টল করেছি সেখানেই ও সব ফাইলগুলোকে কপি করে রেখে দিবে। আর নো ইনস্টলারের ক্ষেত্রে যেটা হবে যে আমাকে বলে দিবে কোথায় এটাকে রাখতে চাই, সেই জায়গাটা দেখিয়ে দিবে। সো এটা যখন আমরা নেক্সট লেসনে যাব তখন আমি ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। তো এই হলো গিটহাব থেকে কোনো ওপেন সোর্স সফটওয়্যার খুঁজে পাওয়ার রাস্তা। আর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনার ওপেন সোর্স সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করতে পারবো, আর মাইক্রোসফট থেকে তো পারবোই। এটা এই দুটো যেহেতু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আমি আর দেখাচ্ছি না। যে অ্যাপ্লিকেশনগুলো ওপেন সোর্স অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনি বাকিটা বুঝে যাবেন। ওখানে সুন্দর করে ডাউনলোড লিঙ্ক থাকবে এবং মোস্ট অফ দ্য টাইম ওখানে কোনো ঝামেলা থাকে না, মানে কোনো অ্যাড দেখতে পাবেন না। ডাউনলোড মানে ডাউনলোড, কেমন। এগুলোর কিন্তু থার্ড পার্টি সোর্স রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে অল্টারনেটিভ 2, এটা আপনাকে আমার দেখাতেই হবে। সো আমি একটু যাই, এখানে কি আছে দেখুন। যখন আপনার মনে হবে যে আচ্ছা এই অ্যাপ্লিকেশনটা তো অনেক টাকা দাম কিনতে হচ্ছে, সো এটা যদি অল্টারনেটিভ কিছু থাকতো ফ্রি বা ওপেন সোর্স, তাহলে আমার জন্য খুব ভালো হতো। তো তেমন অ্যাপ্লিকেশনগুলো খুঁজে পাওয়ার রাস্তা কিন্তু এটা, এই যে অল্টারনেটিভ 2। সো ধরুন আমি লিখছি হোয়াটসঅ্যাপ। তো আমি এখানে লেখার সাথে সাথে চলে এসেছে যে হোয়াটসঅ্যাপের 253টা অল্টারনেটিভ আছে। ক্লিক করে দেখি কারা তারা। দেখুন, চিন্তা করা যায় আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে না পারলে, মানে ইউজ না করতে পারলে মনে হচ্ছে পৃথিবীতে আর মনে হয় কোনো ভালো অ্যাপ্লিকেশন নাই, কিন্তু ভুল। খেয়াল করে দেখুন, সিগন্যাল আছে। সিগন্যাল কিন্তু ভয়াবহ রকমের সুন্দর একটা সফটওয়্যার। আপনারা এই অ্যাপ্লিকেশন যারা ইউজ করেছেন তারা জানেন। এটা কিন্তু পাওয়া যায় ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড, তারপরে হচ্ছে ফ্যাটিভ, উবুন্টু, ডেভিয়ান, এগুলো লিনাক্সের ডিস্ট্রিবিউশন। সো এখানে আরও আছে টেলিগ্রাম, আমরা অনেকেই টেলিগ্রাম ইউজ করি, এটাও কিন্তু হোয়াটসঅ্যাপের একেবারে বলা যায় সরাসরি কম্পিটিটর। আরও রয়েছে এলিমেন্ট, ওয়্যার, টক্স, matrix.org, স্কাইপ। ওকে, আরও চাইলে আপনি এখানে ক্লিক করবেন। এরকম আরও অনেক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে আপনার যখনই মনে হবে যে ভাই এই অ্যাপ্লিকেশনটা একটা অল্টারনেটিভ দরকার, আমি কই পাবো, ডিরেক্ট চলে আসবেন alternative2.net। আমি যদি এখানে লিখি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সো আমি লিখি প্রিমিয়ার প্রো, এই চলে এসেছে। আচ্ছা, এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা লিখলাম। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিন্তু 120টার মতো অল্টারনেটিভ আছে, যেমন ডাভিঞ্চি রিজলভ, আমরা সবাই জানি যেটা অ্যাডোবির ভালো একটা কম্পিটিটর। এরকম আরও অনেক অল্টারনেটিভ রয়েছে। সো আপনি চাইলে এখান থেকেও সেটা খুঁজে পেতে পারেন। এরপর রয়েছে 90 সোর্স ফোর্স, আমি অলরেডি দেখিয়েছি। সো এগুলো হচ্ছে ওপেন সোর্স ডাউনলোড করার জন্য, ওপেন সোর্স সফটওয়্যার ডাউনলোড করার জন্য হচ্ছে ভালো সোর্স। তো এই ছিল মূলত ওপেন সোর্স ডাউনলোড করার সোর্স। আর পোর্টেবলের জন্য কিছু কিন্তু
ফার্স্ট পার্টি সোর্স এবং থার্ড পার্টি সোর্স। ফার্স্ট পার্টি সোর্স আমি একটু আগেই দেখিয়েছি যে draw.io তার অফিসিয়াল অ্যাপটার দুটো ভার্সনই কিন্তু পাওয়া যাচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ফার্স্ট পার্টি হিসেবে, আবার কখনো কোনো GitHub-এ, মানে ওই ওয়েবসাইটই বলছে ভাই আমার এই সফটওয়্যারটা পাওয়া যাবে GitHub-এ, তার মানে সেটা আমরা ধরতে পারি ফার্স্ট পার্টি সোর্স। আর থার্ড পার্টি সোর্স রয়েছে একটা, সেটা হচ্ছে portableapps.com বা .net .com। সো এখানেও কিন্তু আমরা কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর আমরা পোর্টেবল ভার্সন পাবো, বাট মোস্ট অফ দ্য কেসে এগুলো কিন্তু পাইরেট। হ্যাঁ, সো বাট সেফ অনেক রয়েছে যেগুলো হচ্ছে পাওয়া যায় পোর্টেবল, মানে বৈধ পোর্টেবল, সেটাও এখানে পাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি অবৈধও পেতে পারেন, এটা আপনার যখন প্রয়োজন হবে আপনি এখানে সার্চ করে দেখতে পারেন। এখানে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে পোর্টেবল। সো আমি যদি এখানে কোনো একটা ঢুকি, ফর এক্সাম্পল নোটপ্যাড প্লাস প্লাস পোর্টেবল, এই যে এখানে আমি যদি ডাউনলোড করি portable.com, এখান থেকে ডাউনলোড করা একদম ইজি, জাস্ট ওই ডাউনলোড বাটন ক্লিক করলাম, এখন ডাউনলোড হবে, যে ডাউনলোডিং লেখা আছে 0 সেকেন্ড, মানে এখানে কাউন্টডাউন ছিল একটা, দেখুন ডাউনলোড করা শুরু হয়েছে। তো এভাবেই আপনি portable.com থেকে অনেক ফ্রি সফটওয়্যার খুঁজে পাবেন যেগুলো একদম পোর্টেবল, আপনি ইনস্টল করতে হবে না, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি ইউজ করতে পারবেন। সবার শেষে থাকে ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ জিনিসটা কি? ওয়েব অ্যাপটা হচ্ছে যেই সফটওয়্যার না কোনো পোর্টেবল ভার্সন আপনাকে ডাউনলোড করতে হবে, না ইনস্টলেবল ভার্সন ডাউনলোড করতে হবে, আপনি ডিরেক্টলি আপনার ব্রাউজার থেকে ইউজ করতে পারেন। তার এক্সাম্পল হচ্ছে ইউটিউব, গুগল ম্যাপ, গুগল ট্রান্সলেট। গুগলের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এখন শুধু ওয়েব অ্যাপ, তার মানে ডিরেক্টলি ব্রাউজার থেকেই সেই অ্যাপ্লিকেশনগুলো রান করা যায়। গুগল ড্রাইভ, তারপরে গুগল ক্রোম। আচ্ছা, গুগল ক্রোমটা এখানে যায় না, কারণ গুগল ক্রোম সরাসরি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে এটা আছে ডাউনলোড করে ইউজ করতে হয়, বাট ক্যালেন্ডার, ডক, গুগল ফটো, গুগল অ্যাডস, এই সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু ওয়েব অ্যাপ। আপনি ডিরেক্টলি যে কোনো ব্রাউজার থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন, হোক সেটা মোবাইল, ট্যাব কিংবা অ্যাপ্লিকেশন। এটার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো অপারেটিং সিস্টেমের দরকার নেই, তার মানে আপনি ওই অ্যাপ্লিকেশনটা, মানে এই ওয়েব অ্যাপটা যে কোনো অপারেটিং সিস্টেমের যে কোনো ব্রাউজার থেকেই আপনি রান করতে পারবেন। অলরাইট, তো এই ছিল মূলত সেফ এবং আনসেফ সফটওয়্যার সোর্সিংয়ের নানান পদ্ধতি। আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন সফটওয়্যার সোর্সগুলো সেফ এবং কোনগুলো আনসেফ, থেকে আপনি আপনার পছন্দের সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে সেগুলো ইনস্টল করবেন, সেটাই আমি দেখাবো পরবর্তী লেসনে। ততক্ষণ পর্যন্ত এই সোর্সগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন, আপনি প্রত্যেকটাতে যাওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে যেভাবে দেখিয়েছি। প্রয়োজনে ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখুন, পজ করে করে সেই ওয়েবসাইটগুলোতে যান, ডাউনলোড করে ট্রাই করুন যে আপনি পারছেন কি না সফটওয়্যারগুলো ডাউনলোড করতে, এবং ইনস্টলেশন প্রসেস যেটা দেখাবো নেক্সট লেসনে, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে কীভাবে এগুলোকে আবার ইনস্টল করে আপনার কম্পিউটারে ব্যবহার করতে হয়। টিল দেন, স্টে সেফ, হ্যাপি লার্নিং।